আমাদের আজকের গল্প পাঁচকুড়িদের কলমে জয় পরাজয়। গল্প পাঠে রয়েছে প্রীতম, শুভম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, বর্ণালী, প্রত্যুষা, সব্যসাচী এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আমি ডিটেকটিভ উপন্যাস লিখতে বসিনি। এখন আমার বয়স প্রায় ৮০ বছর। যে ঘটনার কথা বলতে যাচ্ছি তখন আমার বয়স ছিল ২৫। এখনকার মতো দেশ এতটা সুশাসিত ছিল না। চুরি ডাকাতি ছিল প্রায় নিত্যদিনের ঘটনা। আমি এক অদ্ভুত ডাকাতির কথা লিখতে চলেছি। যার বিশ্বাস হয় তিনি বিশ্বাস করবেন, না হলে করবেন না। তবে আমি যা বলছি তা উপন্যাস নয়, একেবারে সত্য ঘটনা। সেকালে মুর্শিদাবাদ অত্যন্ত ধুমধাম ছিল। দূর দূরান্ত থেকে অনেক বড় লোক আমন্ত্রিত হয়ে মুর্শিদাবাদে আসতেন। নাচ বা ভোজ সভায় যোগ দেবেন বলে সবাই সঙ্গে করে দামি গহনা জহরত নিয়ে আসতেন। তখন রেল ছিল না। কেউ পালকিতে, কেউ নৌকায়, কেউ ঘোড়ায়, কেউ আবার হাতিতে চড়ে আসতেন। কিন্তু সে বছর টানা ৪টি ডাকাতির ঘটনা ঘটল। এগুলো সাধারণ ডাকাতির মতো ছিল না। প্রত্যেকটি ঘটনা মুর্শিদাবাদ থেকে ৭-৮ ক্রোশ দূরে নির্জন পথে ঘটত। ডাকাতের কোনো দল ছিল না, মাত্র একজন অশ্বারোহী গভীর রাতে এসে মুর্শিদাবাদগামী ধনী পথিকদের পালকি, ঘোড়া বা হাতি থেকে নামিয়ে দুহাতে পিস্তল তাক করত। প্রাণের ভয়ে পথিকেরা টাকা গহনা দিয়ে দিতেন, আর অশ্বারোহী মুহূর্তে অদৃশ্য হয়ে যেত। এই নিয়ে মুর্শিদাবাদ অঞ্চলে প্রবল আলোড়ন উঠল। সবার মুখেই এক ডাকাতের গল্প, কিন্তু এখনো কেউ তাকে ধরতে পারল না। ডাকাতিও বন্ধ হলো না। সেই সময় আমি মুর্শিদাবাদে এক আত্মীয়ের বাড়িতে ছিলাম। আমাদের মধ্যেও সেই সময় এই নিয়েই আলোচনা চলত। ১ মাসে ৪ বার ডাকাতি হয়েছে। প্রথমে জঙ্গিপুরের জমিদার, তারপর কাদিরের, তারপর মালদহের এক জমিদার, আর সপ্তাহখানেক আগে কাটোয়ার এক জমিদারের ওপর। প্রতিবারে সেই একই কায়দা। পিস্তলধারী অশ্বারোহী, নির্জন পথ, আর সঙ্গীরা একটু পেছনে পড়ে থাকা। এমন সময় নলহাটি থেকে রণেন্দ্রপ্রসাদ নামে এক ধনী যুবক তার আত্মীয়কে চিঠিতে লিখলেন যে তিনি ২-১ দিনের মধ্যেই মুর্শিদাবাদে পৌঁছবেন। পথে যদি সেই ভয়ঙ্কর ডাকাতের হাতে পড়েন, এই আশঙ্কায় আমরা খুবই চিন্তিত হয়ে পড়লাম। আমার আত্মীয় মুর্শিদাবাদের এক সম্মানিত ব্যক্তি ছিলেন। প্রতি সন্ধ্যায় তার বাড়িতে অনেক গণ্যমান্য লোক আসতেন। সেদিনও অনেকের সমাগম। আজই রণেন্দ্রপ্রসাদের আসবার কথা। সবাই অপেক্ষা করছেন। উদ্বিগ্ন আলোচনার একমাত্র বিষয় হচ্ছে সেই ডাকাত। অন্যদিন সবাই রাত ৯টার আগেই ফিরতেন, কিন্তু সেদিন আর কেউই উঠছেন না। সবাই বলছেন যে আর একটু দেখি। রণেন্দ্রবাবু তো এতক্ষণে আসা উচিত ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যেন উদ্বেগও বাড়তে লাগলো। এমন সময় পালকির শব্দ শোনা গেল। সবাই একসঙ্গে বললেন যে এবার নিশ্চয়ই তিনি এসেছেন। সত্যিই তাই। পালকি আমাদের বাড়ির সামনে এসেই থামল। ব্যস্তভাবে রণেন্দ্রবাবু বললেন, ভাই, সর্বনাশ হয়েছে, আমার সব গেল। রণেন্দ্রপ্রসাদের কথা ও ভঙ্গি দেখে সবার মনেই সঙ্গে সঙ্গে সেই ডাকাতের কথা এলো। কিন্তু কেউই কিছু বলতে পারল না। সবাই অবাক। আমার আত্মীয় জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে। রণেন্দ্রপ্রসাদ ঘরে এসে মাথায় হাত দিয়ে বললেন, আর কি, সব কেড়ে নিয়ে গেছে। সবাই একসঙ্গে বলে উঠলেন যে কে? তিনি বললেন, আমি পালকিতে আসছিলাম। ভিতরে টাকা গয়নার বাক্স ছিল, সঙ্গীরা একটু পিছনে ছিল। এমন সময় এক মুখোশধারী ঘোড়সাওয়ার ২ হাতে ২ পিস্তল নিয়ে ঠিক সামনে এসে দাঁড়ালো। গুলি করবে বুঝি, তাই প্রাণের ভয় বাক্সটা দিয়ে বেঁচে ফিরেছি, কিন্তু সর্বস্ব গেল আমার। মহাশয়রা পুলিশে খবর দিন। কেউই কিছু বলল না। আমরা জানতাম যে পুলিশ কিছুই করতে পারবে না। আগের ঘটনাগুলোরও কোনো কিনারা তারা করতে পারেনি। কিন্তু আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম। তখন আমার রক্ত গরম, মনে অগাধ উৎসাহ। ঠিক করলাম যেভাবেই হোক এই ডাকাতকে ধরবই ধরব। এই শেষ ঘটনার পর মুর্শিদাবাদ যেন আরও উত্তেজিত হয়ে পড়ল। কেউই আর সাহস করে পথে বেরোয় না।
অনেক ধনী লোক আসা বন্ধ করলেন। কেউ কেউ আবার ভাবতে লাগলেন যে কিভাবে বাড়িতে ফিরবেন। অশ্বারোহী ডাকাতের ভয়ে গোটা অঞ্চল তটস্থ। তখন নবাব নাজিম সাহেব বিচলিত হয়ে কলকাতার এক দক্ষ গোয়েন্দা চেয়ে খবর পাঠালেন। সেখান থেকে সুবিখ্যাত গোয়েন্দা ফতে আলী এলেন। তিনি এসে তদন্ত শুরু করলেন। তার বিশেষ দক্ষতা ছিল কিনা জানি না, তবে ভাগ্যক্রমে কয়েকটি বড় মামলার সমাধান করেছিলেন তিনি। তাই তার বেশ নামডাক, আর সেই সঙ্গে খানিক অহংকারও। আমার মনে হলো তার দ্বারা বিশেষ কাজ হবে না। আমি যে ডাকাত ধরব বলে স্থির করেছি, তাই অনেক চেষ্টা করে তার সঙ্গে আলাপ করলাম। তিনি কতদূর কি জানেন সেটাই জানতে চাইছিলাম। আর যদি তিনি আমাকে সঙ্গে নেন তাহলে তো আরও ভালো। আমার আত্মীয়ের মাধ্যমেই তার সঙ্গে প্রথম দেখা হলো। আমার গোয়েন্দাগিরির ইচ্ছে শুনে তিনি তো হো হো করে হাসলেন, আর এদিকে আমার ভীষণ রাগ হলো, কিন্তু তা প্রকাশ করলাম না। আমার গম্ভীর মুখ দেখে বা অন্য কোনো কারণে তিনি হাসিটা থামিয়ে এবার আমার দিকে তাকিয়ে রইলেন। আমিও চোখ নামালাম না। কিছুক্ষণ পর বুঝলেন যে আমি কোনো সহজ ছেলে নই। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি পারবে, তুমি পারবে, তোমাকে সঙ্গে নেব। তবে কি বলি, ব্যাপারটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। কোথা থেকে শুরু করব বুঝছি না। সাধারণভাবে শুরু করুন দারোগা সাহেব। অসম্ভব। খুন হলে যেখানে হয়েছে সেখান থেকে শুরু করা যায়। এখানে তো নির্দিষ্ট জায়গাই নেই। আজ উত্তরে, কাল দক্ষিণে, ঘোড়ায় চড়ে 20-25 ক্রোশ রাতারাতি পাড়ি দিচ্ছে। ঘোড়া ধরেই তদন্ত করুন। সবাইকে জিজ্ঞেস করেছি, সবাই বলেছে মুখে মুখোশ, কালো বড় ঘোড়া, ব্যাস। আর কিচ্ছু কেউ বলতে পারে না। অন্ধকার, ভয়, কেউ ঠিকমতো দেখেইনি। হাজার হাজার কালো ঘোড়া আছে, কিভাবে ধরবো? তবে এটা নিশ্চিত যে ডাকাত যাকে তাকে আক্রমণ করে না। যার কাছে অনেক টাকা গয়না থাকে তাকেই করে। ফতে আলী খুশি হয়ে আমার পিঠ চাপড়ে দিলেন। ঠিক কথা, ঠিক কথা। ডাকাত একা নয়, দলে আরো লোক আছে। আপনি কি মনে করেন এরা একটা ডাকাতের দল? নিশ্চয়ই। একজন খবর দেয় কোন পালকিতে বেশি জহরত আছে, আর একজন গিয়ে ডাকাতি করে। আলাদা আলাদা লোকের ওপর আলাদা আলাদা কাজের দায়িত্ব। একটা সূত্র পেলেই হয়। তাহলে আপনি কি ঠিক করেছেন? শুনলে উপকৃত হতাম। শোনো শোনো, যে জহরতের খবর দেয় সে ভদ্রলোক, সম্ভবত সম্ভ্রান্ত ঘরের। হ্যাঁ, সম্ভ্রান্ত ঘরের। এ কথা বলছেন কেন? সম্ভ্রান্ত না হলে কোন বড় লোক কবে কি দামি গয়না পরে মুর্শিদাবাদে আসছেন তা জানা সম্ভব নয়। সে খবর দ্বিতীয় জনকে দেয়। সে বড়লোক সেজে ঘোড়ায় ঘোড়ে নির্জনে মুখোশ পরে ডাকাতি করে। তারপরে দূরে কোথাও গিয়ে তৃতীয় জনকে জহরত দেয়। সে আবার অন্য জায়গায় গিয়ে বিক্রি করে। প্রথম লোকটা ভদ্রলোক নাও হতে পারে। বড়লোকের বাড়ির চাকর মনিবদের কথা শুনেও জানতে পারে যে কে কখন কোন পথে আসছেন। আমি যা বলেছি তাই ঠিক। এখন তো চারিদিকেই ডাকাতির খবর ছড়িয়ে গেছে। কেউ এমন ঘোড়ায় ঘুরে বেড়ালে লোকে নিশ্চয়ই সন্দেহ হতো। কেউ না কেউ তো চিনতই। সে কথাও ঠিক। এখানকার পুলিশ কিছুই করতে পারেনি। তাঁদের আর দোষ কি? আপনার মতো লোকই যখন হতাশ। আমি হতাশ হইনি। তাহলে এখন কি করতে চান? তুমি কি করতে চাও? এখনো কিছু স্থির করিনি। মুর্শিদাবাদের চারিদিকে খোঁজ করব। পুলিশ তা করেছে, কিন্তু কিছুই পায়নি। তবে উল্টো দিক থেকে ধরতে হবে। মানে? যেখানে জহরত বিক্রি হয় সেখানে খোঁজ নিতে হবে। দামি গয়না যেখানে সেখানে বেচা যায় না। সম্ভবত এরা কলকাতায় গিয়ে বিক্রি করে। সেখানেই অনুসন্ধান করব। আর এখানে এভাবেই ডাকাতি চলতেই থাকবে? আমরা তো সারা দুনিয়ায় পাহারা দিতে পারি না। আজ উত্তর, কাল দক্ষিণ, কোথায় যে করবে বোঝা যায় না। যাদের জহরত গেছে সবাই 1000 টাকার পুরস্কার দিতেও রাজি। সব বুঝলাম, কিন্তু ব্যাপারটা ভীষণ জটিল। অনেক মামলা মিটিয়েছি, কিন্তু এর ল্যাজও ধরতে পারছি না। তবু আশা ছাড়িনি, একটা হেস্তনেস্ত করবই। তুমি কি করবে? আমি তো নতুন মানুষ, আপনি অভিজ্ঞ। আপনি যা বলবেন তাই করব। খোঁজ করো। তা কি ধরে খোঁজ শুরু করব? সূত্র কি? এইটাই সূত্র। কিভাবে খোঁজ শুরু করব কিছুই বুঝলাম না। মনে হলো আরও একটা ডাকাতি না হলে বোধহয় কোনো সূত্রই মিলবে না। ডাকাতির রহস্য না মেটায় প্রতিদিনই সবাইকে আতঙ্কে থাকতে হতো।
আজ আবার কার সর্বনাশ হয় এটা ভেবে। ডাকাতি যে থামবে না তা যেন সবাই বুঝে গিয়েছে, কিন্তু কোথায় কখন কে শিকার হবে তা কেউই বলতে পারত না। সেদিন আমার আত্মীয় নাচের আসর বসালেন। দুজন বিখ্যাত বাইজি আমন্ত্রিত হল। বহু সম্ভ্রান্ত ব্যক্তি উপস্থিত। ঘরে উৎসবের আমেজ, নাচ গান জমে উঠেছে। আমি একপাশে বসে দেখছি, এক নর্তকী নাচছে আর আরেকজন পাশে বসে। যে বসেছিল তার নাম মানিয়া বাইজি। সম্প্রতি পশ্চিম দিক থেকে এসেছে, রূপে গুণে অনন্য। এমন বাইজি মুর্শিদাবাদে এর আগে আসেনি। আগের গানেই সবাই মুগ্ধ। হঠাৎ মানিয়া উঠে আমার পাশে এসে বসলো। আমি একটু সরে গেলাম। সে মিষ্টি হেসে বলল, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। আমি অবাক হয়ে বললাম, আমার সঙ্গে? হ্যাঁ, শুনেছি আপনি নাকি ওই ডাকাতের খোঁজ করছেন। আমারও অনেক জহরত আছে, দেখতেই পাচ্ছেন। বলে সে তার গোল হাত তুলল। এত সুন্দর হাত এর আগে আমি কখনো দেখিনি। কি বলবো কিছুই বুঝতে পারলাম না। জীবনে প্রথম কোনো অপরিচিতা নারীর সঙ্গে এমন কথা হচ্ছে। বুকটা ধুকপুকও করছিল। কেবল বললাম, দেখছি। আপনি কি জানলেন বলুন তো? আমি খুব ভয় পাচ্ছি। আপনি তো সবই শুনেছেন। অনেককেই জিজ্ঞাসা করেছি, কেউ কিচ্ছু বলতে পারে না। আপনি নাকি খোঁজ করছেন। আমি না, গোয়েন্দা ফতে আলী। লোকেরা বলে তিনি একেবারে বোকা, এ ডাকাতির কিছুই করতে পারবে না। আমি খোঁজ করছি এ কথা কে বলল? সবাই আপনাকে দেখিয়ে দিয়েছে। বলুন তো, কোনো খবর পেয়েছেন? না, আর পাবো বলে বিশেষ আশাও নেই। লোকটা যে সাধারণ নয়, বুঝেছি। এখানে কি এমন কেউ আছে যার জহরত সে নিয়েছে? আমি রণেন্দ্রবাবুর দিকে ইঙ্গিত করলাম। বললাম, চাইলে তার সঙ্গে কথা বলতে পারেন। আজ তো শহরে কিছুই করবে না। সে কি কখনো শহরের ভেতরে ডাকাতি করেছে? আজ করবে না তো? হ্যাঁ, এখন তো সবাই সাবধান। এখন আক্রমণ করলে হয়তো সে ধরা পড়বে, নয়তো গুলিতে মরবে। কেন? এখন রাতে বেরোলে সবার কাছে এই পিস্তল থাকে। আমার তো নেই। আপনার ভয় নেই, আপনার সঙ্গে তো লোক থাকবে। তাছাড়া সে শহরে আসবে না। আপনি কি মনে করেন তাকে কেউ ধরতে পারবে? আরও দু একবার হয়তো এড়িয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়বেই। চলুন বাজি রাখি, সে ধরা পড়বে না। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকালাম, কিন্তু তার ভাবটা বুঝলাম না। বললাম, বাজি রাখলে কিন্তু আপনাকেই হারতে হবে। হারতে রাজি। বলে সে চলে গেল। অনেক রাত হয়েছে, অনেকে উঠেছেন, নাচও থেমেছে। ভিড়ের মধ্যে মানিয়াকে আর দেখতে পেলাম না। হঠাৎ একটা গোলমাল। রণেন্দ্রপ্রসাদ চিৎকার করে উঠলেন, ডাকাত, ডাকাত! আমরা দৌড়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? এইমাত্র আমি সেই ডাকাতের গলার আওয়াজ শুনেছি। সবাই স্তব্ধ। মুহূর্তে ঘর নিস্তব্ধ হয়ে গেল। সূচ পড়ার শব্দও শোনা যায়, কিন্তু কোথাও কিচ্ছু নেই। তিনি আবার বললেন, আমি নিশ্চিত সেই ভিড়ের মধ্যেই আছে। সবাই একে অন্যের মুখের দিকে তাকাচ্ছে। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে কেউ বলে উঠল, তোমরা তাকে কোনোদিনও ধরতে পারবে না। রণেন্দ্রপ্রসাদ চিৎকার করে উঠলেন, ওই 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 যে ওই যে! বলার অপেক্ষা রাখে না যে সঙ্গে সঙ্গে নাচ আর গান সব ভেঙে গেল। রণেন্দ্রপ্রসাদের কথায় আর কারোর কোনো সন্দেহ রইল না যে ডাকাত এই বাড়িতেই এসেছিল। তখন আমরা সবাই খুঁজতে লাগলাম ঘরের মধ্যে কোনো অচেনা লোক আছে কিনা, কিন্তু ঘরে কাউকেই পাওয়া গেল না। অনেকেই হাতে আলো নিয়ে বাইরে বেরোলাম। চারিদিক খুঁজেও সন্দেহজনক কাউকে দেখা গেল না। মনিয়া যেতে যেতে আমাকে বলল, পথে তো নেই, আমাদের ধরবে না তো? আমি বললাম, ভয় নেই, আপনার সঙ্গে অনেক লোক আছে, এত সাহস সে করবে না। সবাই চলে গেলে আমার আত্মীয় আমাকে ডাকলেন।
তিনি জানতেন যে আমি গোয়েন্দা ফতে আলীর সঙ্গে মিলে ডাকাতের খোঁজ করছি। সব মনে নেই, কিন্তু একটা সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক তাকে ধরবই। আরও কিছু স্থির করলাম, এ বাড়িতে থাকলে কিছুই করা যাবে না। শহরের প্রান্তে একটা হোটেল ছিল, সেখানে গিয়েই উঠব বলে ঠিক করলাম। সেখানে নানা জায়গার লোক আসে, হয়তো কোনো খবরও মিলতে পারে। হোটেলে গিয়ে উঠলাম, বললাম যে চাকরির খোঁজে শহরে এসেছি। হোটেলওয়ালা বিশ্বাস করল। হোটেলে ব্রাহ্মণ মালিক আর তার দাসী ছাড়া কেউই ছিল না। চালার নিচে একটা খাঁচায় ময়না পাখি ঝুলছিল, ভালোই কথা বলে। আমি একাই অতিথি। পরদিন সকালে দু একজন এলো, সন্ধ্যায় চলেও গেল, আবার আমি একা। হোটেলওয়ালাকে কিছু জিজ্ঞাসা করলাম না, ভাবলাম বেশি জানতে চাইলে হয়তো সন্দেহ করবে, আর সন্দেহ হলেই এখানে থাকা মুশকিল। পরদিন সন্ধ্যায় হোটেল থেকে বেরিয়ে মাঠ পেরিয়ে উত্তর দিকে হাঁটলাম। কিছু দূরে হেঁটে দেখি একদল বেদের ডেরা ফেলেছে। বেদের দল মাঝে মধ্যে চুরি ডাকাতির সঙ্গেও জড়ায়। মনে হলো হয়তো এদের সঙ্গেই রহস্য জড়িত থাকতে পারে, তাই তাদের দিকে এগোলাম। একটা পুকুরের ধারে কাপড় চটের ছোট ছোট তাঁবু, ভেতরে পরিবার পরিজন, সঙ্গে গাধা, ভেড়া, কুকুর, দু একটা বড় বড় ঘোড়াও রয়েছে। বাচ্চারা মাটিতে খেলছে, মেয়েরা রান্নায় ব্যস্ত, আর পুরুষেরা ঝুড়ি বুনছে। কেউ শহরে জিনিস বিক্রি করতে গেছে, কেউ বা ভিক্ষায়। সুযোগ পেলে চুরি করতেও পিছু পা হয় না এরা, একথা শুনেছি। দেখলাম এক বেদে শহর দিক থেকে আসছে, তার জন্য অপেক্ষা করলাম। কাছে এসে সে আমাকে সালাম করলো। চেহারা আর চালচলন দেখেই বুঝলাম যে এই লোকটাই দলপতি। আমি বললাম, তোমাদের ডেরা দেখতে যাচ্ছি। আসুন বাবু, দেখার আর কি আছে, দুঃখ কষ্ট ছাড়া কিছুই নয়। আমরা দেশ দেশান্তরে ঘুরি, দুঃখই সঙ্গী। তোমরা তো বেশ আছো, খোলা জায়গায় থাকো, দেশ দেখো, ভালোই খাও। আমরা বড় দুঃখী। আসুন দেখো, ওষুধও দিই, অনেকে ভালো ওষুধ জানে। কোথা থেকে এসেছো? আমাদের ঠিকানা নেই, আজ এখানে কাল সেখানে, দু একদিনের মধ্যে এখান থেকেও চলে যাব। কোথায় যাবে? যেদিকে উপরওয়ালা নিয়ে যায়। বুঝলাম যে ঠিকানাটা বলতে চায় না। জিজ্ঞাসা করলাম, তোমাদের দলে আছে কতজন? 20-25 জন হবে। চলবে কি করে? ঝুড়ি ছুরি খেলনা বেচে ওষুধ দিয়েও কিছু পায়। এভাবে কথা বলতে বলতে ডেরায় পৌঁছলাম। আমাকে দেখে নারী, পুরুষ, শিশুরা সবাই ঘিরে ধরল। কেউ জিনিস বেচতে চায়, কেউ আবার ওষুধের কথা বলে। আমি বললাম, শুধু দেখতে এসেছি, কিছু কিনবো না। অনেকেই হতাশ হয়ে সরে গেল। যার সঙ্গে এসেছিলাম সে একপাশে বসালো, কোলকে সাজিয়ে তামাক দিল। ধূমপান করতে করতে জিজ্ঞাসা করলাম, তোমার নাম? লোচন। বেদের আবার আলাদা নাম কি? আমরা দুঃখী মানুষ। তুমি বুঝি সর্দার? সর্দার না হোক, এরা আমার কথা শোনে। এই সময় এক মেয়ে এলো, পুরো বাচ্চা নয়, বয়স 15-র কম নয়। চেহারা একেবারে বেদের মতোও নয়, গায়ের রং ফর্সা, খুব সুন্দর। পরনে একটা মলিন কাপড়, কিন্তু তবুও তার চোখ দুটো যেন তারার মতো জ্বলছে, আর সেই চোখে মুখেই সৌন্দর্য। আমি লোচনকে জিজ্ঞাসা করলাম, এ কে? মেয়েটি নিজেই বলল, আমার নাম কুঞ্জ, আমি বেদিনী। লোচন কপাল কুঁচকালো, বিরক্তভাবে তার দিকে তাকালো। কুঞ্জ অনিচ্ছায় সরে গেল। ওকে দেখে অবাক হয়েছেন বুঝি? ও আমাদের মতো নয়, পশ্চিমের এক তরুণী লাল আর মেয়ে। মা বাবা মারা গেলে আমরা মানুষ করেছি। আমি উঠলাম। লোচন, তোমরা তো অনেক জায়গায় যাও, কোনো ডাকাতির কথা শুনেছ? না মশাই, কারো ব্যাপারে থাকি না যে। কুঞ্জ যে আমাদের পেছনে দাঁড়িয়েছিল আমরা সেটা খেয়ালই করিনি। হঠাৎ সে বলে উঠল, কেন সেই কাইয়া? লোচন তাকে ধমক দিল, আমরা দুঃখী মানুষ, আমরা কায়রোর ধার ধারি নাকি? তুই এখানে কেন দাঁড়িয়ে? কুঞ্জ চুপ করে সরে গেল। আমি লোচনের সঙ্গে কথা বলতে বলতে শহরের দিকে ফিরলাম। কিছু দূর এসে সে ফিরে গেল। ফিরতে ফিরতে ভাবলাম যে মেয়েটি নিশ্চয়ই কিছু জানে,
নাহলে আমি ডাকাতের কথা তুলতেই কাইয়া বলল কেন? কাইয়াটা কে? কেমন লোক? কোথা থেকে এসেছে? আমি যে হোটেলে থাকি সে কি সেখানে ছিল? এইসব প্রশ্ন মাথায় নিয়ে হোটেলে ফিরে এলাম। আমি সে রাত্রে কেবলই ডাকাতের কথাই ভাবতে লাগলাম। এই লোচন সম্ভবত কিছু জানে এবং সেটা তার ভাবভঙ্গিতেই বোঝা যায়, কারণ ডাকাতির কথা শুনেই সে কথাটা উড়িয়ে দিল। কেন? এ বিষয়ে একেবারেই সে আলোচনা করতে চায় না কেন? কুঞ্জের কথায় যেন লোচন ভয় পেল। কেন? কেন সে কুঞ্জকে কথা বলতে না দিয়ে তাড়াতাড়ি সরিয়ে দিল? যাই হোক, এতদিন পরে কিছু একটা অনুসন্ধানের সুবিধে হলো। লোচন আর কাইয়া, এদের কাছে কিছু জানার সম্ভাবনা রয়েছে। এই কুঞ্জকে গোপনে জিজ্ঞাসাবাদ করতে হবে। সে নিশ্চয়ই কিছু জানে, তবে খুব সাবধানে খোঁজ নিতে হবে। যদি কোনোভাবে এরা টের পায় তাহলে সব কাজ পণ্ড হয়ে যাবে। এই হোটেলওয়ালার কাছেও খবর নিতে হবে। যদি কাইয়া তার হোটেলে নাও এসে থাকে তাহলে সে নিশ্চয়ই বেদেদের ডেরায় যাওয়ার সময় হোটেলের সামনে দিয়ে গিয়েছে। অন্য তো আর কোনো পথ নেই। যাই হোক, আমি হোটেলওয়ালাকে জিজ্ঞাসা করব এরকমটা মনে মনে স্থির করলাম। দুপুরবেলা হোটেলওয়ালা নিশ্চিন্ত হয়ে তামাক খায়। সেই সময়টাই উপযুক্ত। ঠিক সময়ের অভাবে আমি তার পাশে গিয়ে বসলাম। নানা কথা বলতে লাগলাম। পরে সময় বুঝে কাইয়ার কথা জিজ্ঞাসা করব বলেই স্থির করলাম। কিন্তু তার কথা তুলব ভাবছি, এমন সময় লোচন সেখানে এসে উপস্থিত হলো। সে আমাকে দেখেই দাঁড়ালো, তারপর বলল, বাবু, আজ রাত্রে ঠান্ডায় ঠান্ডায় আমরা রওনা হব। আজই যাবে? আমি সেদিন তোমাদের ওখানে গিয়ে খুবই খুশি হয়েছিলাম, ভাবছিলাম আরও একদিন যাব। অনেকদিন এখানে আছি। হোটেলওয়ালা বলল, তোমরা গেলেই বাঁচি। যেখানে বেদেরা যায় সেখানেই চুরি ডাকাতি। লোকজন আর সে ভয় আর দেশে আসে না। আমার খদ্দের পত্র সব মাটি হয়ে গেছে। আগে কত লোক আসতো। আচ্ছা চক্রবর্তী মশাই, আপনার হোটেলে কাইয়া নামের একজন এসেছিল কি? আপনার মাথায় কুঞ্জের কথা ঢুকেছে দেখছি। একজন কায়া জিনিস বেচতে আমার ডেরায় গিয়েছিল। জানি জানি, বেটা আমার এখানেই বাসা নিয়েছিল। বলে দেশে দেশে ফেরি করে বেড়াই। খেত নিজে রেঁধে। যাওয়ার সময় 2 ঘন্টা পয়সা ঘর ভাড়া দিতে চায়। আমি তাকে তাড়িয়ে দিয়েছিলাম। তাই সে আমাদের ডেরায় গিয়েছিল। সেরকম লোক বেদের বন্ধু হবে না তো কে হবে? বন্ধু? আমাদের ঠকিয়ে জিনিস বেচবার চেষ্টা করেছিল, তাই দেখে আমিও তাকে তাড়িয়ে দিয়েছিলাম। আমি চুপ করে রইলাম। ভাবলাম এরা দুজনে ঝগড়া করতে করতে হয়তো ডাকাতি সম্বন্ধে কিছু বলে ফেলবে, কিন্তু সে কথা কেউই বলছে না দেখে আমি চক্রবর্তীকে জিজ্ঞাসা করলাম, চক্রবর্তী মশাই, এই যে এরকম ভয়ানক ডাকাতি হচ্ছে এ বিষয়ে আপনি কি মনে করেন? এই বেদ বেটাদেরই কাজ। বেটাদের সঙ্গে কাইয়ার এত ভাব দেখছেন, এতেও কিছু বুঝছেন না? দুঃখী মানুষের মা বাপ নেই, তাদের দু কথা বললেই হলো। বলে লোচন ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। আমি তখন বললাম, চক্রবর্তী মশাই, আপনি কি যেন বলছিলেন, ঠিক বুঝতে পারলাম না। আপনার মতো লোকের বোঝার সাধ্য নেই। তবুও বলুন না শুনি। এ আর বুঝতে পারলেন না? এই বেদরা বেটা চুরি ডাকাতি করে, তারপর চোরাই মাল ওই কাইয়া বেটাকে বেচে। সে সেই সব মাল অন্য শহরে নিয়ে গিয়ে কাজ ফতে করে আসে। কাইয়া আপনাকে পয়সা দেয়নি বলে বুঝি এত রাগ? মহাশয়, বেদেরা আবার কবে থেকে সাধু হয়? ও বেটারা চিরকাল চোর ডাকাত, দুনিয়ার লোক জানে। চক্রবর্তী মশাই, যেদিন কাইয়া এখানে আসে সেদিন আর কেউ কি এখানে এসেছিল? হ্যাঁ, এসেছিল। তার জন্যই বেটা কিছু না দেওয়াতেও আমি এত রাগিনি। কেন? একজন বড় ভদ্রলোক এসেছিলেন। কি মিষ্টি কথা, কি চেহারা! তিনি একবেলা খেয়ে আমাকে পুরো একটা টাকা দিয়ে গিয়েছিলেন। কাইয়া কি তার কথা জিজ্ঞাসা করেছিল? না, কাইয়া বেটা তাকে চিনবে কি করে? বেটা কি কম ভুগি ছিল? জল খাওয়ার জন্য একটা ঘটি চাইলে যেটা দিই সেটাই বলে বড় ময়লা, আর একটা নিয়ে এসো। বেটাকে যে আমি তখন মারিনি তা ওর বড় ভাগ্য। আমি উঠলাম। আমি কিছুটা সন্ধান পেয়েছি। ভাবলাম সেই ডাকাতি এই ভদ্রলোক, আর কাইয়া তার লোক বোধ হয়। সেই ভদ্রলোক ঘটিতে কোনো সংকেত তার জন্য লিখে যায়, নাহলে কাইয়া ঘটির পর ঘটি চাইবে কেন? যাই হোক, ঘটিগুলো আমাকে ভালো করে দেখতে হবে।
সুযোগ মতো সকলের অগোচরে আমি হোটেলের খুঁটিগুলো দেখতে লাগলাম। একটি খুঁটির নিচে তীক্ষ্ণ শলাকা দিয়ে কিছু একটা লেখা আছে, সেটা দেখতে পেলাম। ভালো করে পড়ে দেখি লেখা রয়েছে, শুকন গাছ, 10 ডাইনে, 6 বাই ত্রিশূল। ঘটির নিচে এই রহস্যময় কথাগুলো লেখা দেখে আমি বিস্মিত হলাম। এদের মধ্যে যে গুরুতর রহস্য আছে তাতে বিন্দুমাত্রও সন্দেহ নেই। ভদ্রলোক হঠাৎ চক্রবর্তীর হোটেলেই বা খেতে আসবেন কেন, আর এসে একেবারে 1 টাকাই বা দেবেন কেন? তারপরে কাইয়া এসে হাজির। সে ঘটির পর ঘটি চাইছিল, সুতরাং তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল। কেউ যাতে তার উপর সন্দেহ না করে সেজন্যই সে চক্রবর্তীর সঙ্গে ঝগড়া করে বেদেদের আড্ডায় গিয়েছিল। আমি এখন বুঝতে পারলাম যে প্রথম ব্যক্তি ঘটির নিচে লিখে গিয়েছিল যে দ্বিতীয় ব্যক্তি কাইয়া ঘটির পর ঘটি চেয়ে সেই লেখাই অনুসন্ধান করেছিল। দুজনের মধ্যে এক কৌশলী সংকেত চলত। কেউ কারোর সঙ্গে দেখা করত না, এতে কেউ সন্দেহই করত না যে এরা একই দলের লোক। এরপর কাইয়া নানা জিনিস ফেরি করে বেড়াতো, কেউই তাকে সন্দেহ করত না। আমি বুঝলাম যে নিশ্চয়ই এই ভদ্রলোক কাইয়া ও লোচন 3 জনে একই দলের লোক। তবে এদের সঙ্গে আশ্বারোহী ডাকাতেরও কোনো সম্পর্ক আছে কিনা তা স্থির করতে পারলাম না। তবে এটুকু স্থির, এরা ডাকাত না হয় চোর। প্রথম ব্যক্তি চুরি করে চোরাই মাল কোথাও পুঁতে রাখে, আর এইভাবে হোটেলে এসে ঘটির সংকেতে লেখে যে কোথায় মালটা লুকিয়ে রাখা আছে। পরে কাইয়া এসে ঘটির নিচে লেখা পড়ে, তারপর সেখান থেকে চোরাই মাল তুলে নিয়ে চলে যায়। কি সুন্দর বন্দোবস্ত, কি চতুর কৌশল! আমি ভাবলাম, যাদের এমন বুদ্ধি আছে, এমন মাথা আছে, তারা যদি ভালো দিকে মাথা খাটাতে পারত তাহলে সমাজের অনেক উপকার করতে পারত। আমি এটাও বুঝলাম, শুকনো গাছের ডান দিকে 10 হাত দূরে বা বাঁ দিকে 6 হাত দূরে মাটির নিচেই চোরাই মাল হয়তো পোতা আছে, এবং সেখানে ত্রিশূলের চিহ্ন দেওয়া রয়েছে। কিছু যে পোতা আছে সেই বিষয়ে আমার আর কোনো সন্দেহ রইল না। মনে মনে স্থির করলাম যে এই শুকনো গাছের নিচে একবার দেখে আসতেই হবে। চক্রবর্তীকে কিছু বললাম না। এই শুকনো গাছটা কোথায় সেটা নিয়েই ভাবতে লাগলাম। কখনো এমন গাছ এখানে দেখেছি বলেও তো মনে হলো না। অবশেষে চক্রবর্তীকে জিজ্ঞাসা করতে বাধ্য হলাম, আচ্ছা চক্রবর্তী মশাই, কোনো শুকনো গাছের কথা মনে পড়ে? এখানে আলাপি লোক আমাকে চিঠিতে লিখেছেন যে শুকনো গাছের নিচে তার সঙ্গে দেখা করতে, কিন্তু কোন শুকনো গাছের কথা লিখেছেন সেটাই তো বুঝতে পারছি না। কেন, ওই যে উত্তরের মাঠের মধ্যে বড় একটা শুকনো গাছ আছে, বোধহয় সেটার কথাই বলছেন। তা হবে বলেই আমি সেই মাঠের দিকে রওনা দিলাম। তখন সন্ধ্যা হতে আর দেরি নেই। দূর থেকে দেখলাম যে বেদেরা এখনও আড্ডা তোলেনি। আমাকে শুকনো গাছের কাছে যেতে যে পথ চক্রবর্তী বলেছিলেন, আর বেদেরা যে মাঠে ছিল সেটা তার উল্টো দিকে। আমি সেদিকেই চললাম। হঠাৎ আমার পেছন থেকে কেউ বলল, আপনি ভালো আছেন? আমি চমকে ফিরে দেখি এ তো সেই বেদিনী কুঞ্জ। সে আমার নাম জানলো কি করে এটা ভেবে বিস্মিত হলাম। যাই হোক, আমি তার সঙ্গে যে গোপনে দেখা করব সেটা মনে মনে ঠিক করেছিলাম, কিন্তু সে বিষয়ে আর কষ্ট করতে হলো না। এই নির্জন প্রান্তরে সে নিজেই আমার সামনে এসে দাঁড়ালো। সে বলল, আমি আপনাকে চিনি, লোচনও চেনে। আমরা শহরে জিনিস বেচতে গিয়ে আপনাকে দেখেছিলাম। তাহলে লোচন জানে যে আমি কে? হ্যাঁ, আরও জানে যে আপনি ডাকাতির অনুসন্ধান করছেন। তার সঙ্গে সম্পর্ক কি? তবে কি এই ডাকাতির সঙ্গে লোচনের কোনো সম্পর্ক রয়েছে? না, তা জানি না। কাইয়ার বিষয়ে কি জানো? সে আমাদের ডেরায় এসেছিল, তারপর লোচনের সঙ্গে তার ঝগড়া হয়, তাই লোচন তাকে তাড়িয়ে দিয়েছিল। আমি কুঞ্জের কথা ঠিক বলে মনে করলাম না, তাই তাকে সবকিছু বলা যুক্তিযুক্ত নয়। বোধহয় সে আমার মনের ভাব বুঝল। বলল, আমি সত্যিই বলছি, আমি এখন আপনার কাছেই যাচ্ছিলাম। আপনি এদিকে যাচ্ছেন দেখে এদিকে এলাম। কেন? কিছু কথা আছে? আমি আপনার সঙ্গে দেখা করতে অনেক কষ্টে ডেরা থেকে লুকিয়ে এসেছি। কেন, কিছু হয়েছে? আপনি এখানে থাকলে বিপদে পড়বেন। বিপদ? কেন?
আপনি এই ডাকাতির খোঁজ করছেন বলে লোচনের ভীষণ রাগ। সে আপনার ওপর নজরে রেখেছে। আপনি এই অনুসন্ধান ছেড়ে শহরে ফিরে যান। এ কথায় আমার আগের সন্দেহ আরও ঘন হলো। কুঞ্জ, আমার মনে হচ্ছে লোচন এই ডাকাতির মধ্যে রয়েছে। তা জানি না। আপনি নিজের বাড়িতে ফিরে যান, এখানে আর থাকবেন না। লোচন তো আজই চলে যাবে। হ্যাঁ, আমরা রাত্রেই রওনা হব। তাহলে আর আমার ভয় কি? সে আমার কানের কাছে মুখ এনে বলল। সে আপনাকে খুন করবে। আমি চমকে তার মুখের দিকে তাকালাম। সে খুব নিচু স্বরে বলল, যান, শহরে যান, এখানে আর থাকবেন না। এই বলে সে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। আমি আবার শুকনো গাছের দিকে এগোলাম। সামনেই সেই গাছ। 10 হাত দক্ষিণে গিয়ে দেখি মাটিতে একটা ত্রিশূল পোতা রয়েছে। আমি পকেটে বড় একটা ছুরি এনেছিলাম। হাঁটু গেড়ে বসে সেই ছুরি দিয়েই মাটি খুঁড়তে লাগলাম। 1 হাত নিচে একটা ছোট টিনের বাক্সে ছুরিটার থেকে একটা শব্দ হলো। ব্যগ্র হয়ে মাটি সরিয়ে বাক্সটা তুললাম। বাক্সটা বন্ধ ছিল। ছুরি দিয়ে মুহূর্তেই খুলে ফেললাম। দেখি যে ভেতরে কয়েকটি সোনার অলংকার, কিন্তু সেখান থেকে সব জহরত খুলে নেওয়া হয়েছে। এবার আমার মাথায় জোর আঘাত লাগলো। চারিদিক অন্ধকার দেখলাম, আর তারপর আর আমার কিছুই মনে নেই। আমার যখন জ্ঞান হলো তখন মাথায় ভীষণ যন্ত্রণা অনুভব করতে লাগলাম। দেখলাম যে আকাশে চাঁদ উঠেছে, তবে মেঘ থাকায় পরিষ্কার জ্যোৎস্না নেই। আরও দেখলাম যে একজন স্ত্রীলোক আমার সেবা করছে। সেই অস্পষ্ট আলোয় তাকে চিনতে পারলাম। এই সেই কুঞ্জ। আমি অতি কষ্টে বললাম, আমি আমি কোথায়? আমার... চুপ করুন, কথা বলবেন না। কথা বললে অসুখ বাড়বে। এইটা খান। সে আমাকে একটা ওষুধ খাইয়ে দিল। ওষুধের গুণে আমি তাড়াতাড়ি কিছুটা সুস্থ বোধ করলাম। তখন মনে পড়ল যে আমি গহনার বাক্সটি মাটির নিচে পেয়েছিলাম, আর তারপর কে যেন আমার মাথায় লাঠি মেরেছিল। আমি বললাম, আমার মাথায় কেউ যেন লাঠি মেরেছিল। লোচন, আমি আগেই আপনাকে বলেছিলাম। গহনা? আমি অতি কষ্টে ঘাড় ঘুরিয়ে দেখলাম গহনার বাক্স নেই। যে আমাকে আঘাত করেছিল সে গহনার বাক্সটা নিয়ে পালিয়েছে। আমাকে অস্থিরতা দেখে কুঞ্জ বলল, ব্যস্ত হলে অসুখ বাড়বে। আমি মাথাটা বেঁধে দিই। আমি আর কিছু বললাম না। কুঞ্জ খুব যত্ন করে আমার মাথা বেঁধে দিল। সে বোধহয় আগেই ওষুধ দিয়ে রক্তটা বন্ধ করেছিল। সে আবার আমাকে আরও একটা ওষুধ খাইয়ে দিল। তারপর খুব যত্ন করে আমাকে ধরে গাছের গায়ে ঠেস দিয়ে বসালো। সে আমার পাশেই বসলো। আমার মন কেন জানি না আপনা আপনি কুঞ্জর দিকে আকৃষ্ট হলো। আমি একটু সুস্থ হয়ে কুঞ্জকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তুমি এখানে এলে কি করে কুঞ্জ? লোচনকে ডেরায় না দেখে আমার সন্দেহ হলো। ভাবলাম নিশ্চয়ই সে আপনার খোঁজে গেছে, তাই অনেক কষ্টে আবার এদিকে এলাম। এসে দেখি আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। বোধহয় আমি এসে ওষুধ দিয়ে রক্ত বন্ধ না করলে আপনি বাঁচতেনও না। আমি তার হাত ধরলাম। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। বোধহয় সে আপনার পেছনেই এসেছিল। আমি জানি সে আপনাকে খুন করার জন্য ঘুরছিল। গহনার বাক্স? গহনার বাক্স এখানে ছিল না। নিশ্চয়ই সেই নিয়ে গেছে। অনেক রাত হয়েছে, আমাকে দেখতে না পেলে সবাই খুঁজবে। চলুন আপনাকে নিয়ে আমি হোটেলে রেখে আসি। আমিও তা যুক্তিযুক্ত বলেই মনে করলাম। ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। তারপর খুব কষ্টে কুঞ্জের কাঁধে ভর দিয়ে হোটেলের দিকে চললাম। সে খুব সাবধানেই আমাকে নিয়ে চলল। সে সময় কুঞ্জ না থাকলে আমার বাঁচার কোনো উপায় ছিল না। পথে আমি কুঞ্জকে বললাম, কুঞ্জ, তুমি তো বেদের মেয়ে নও। হ্যাঁ, আমার বাবার নাম লালা। এখন আমি বেদে। এদের দলে থাকতে তোমার ভালো লাগে? কখনো ভালো লাগে? বাবা আমাকে খুব যত্নে রেখেছিলেন। কি করি, আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। যদি কোনো ভদ্রলোকের বাড়িতে তোমাকে রাখি তাহলে কি থাকবে? কেন থাকবো না? কে রাখবে? যদি কেউ রাখে? হয়তো আমার যাওয়া হবে না। কেন? জানি না। আরে বলো না কুঞ্জ, তুমি এই চোরের দল ছেড়ে কি আসবে? আমি চোর বলতে পারি না। তারা এখনো আমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে। তুমি ওদের দলে থেকো না কুঞ্জ। এই তো আমরা হোটেলের দরজায় এসেছি, এখন যাই। এই বলে কুঞ্জ আমার হাত ছেড়ে দিল। আমিও তার গলা থেকে আমার হাতটা সরিয়ে নিলাম।
সে চলে গেল। আমি হোটেলের দরজায় ধাক্কা দিলাম, আর তখন আবার আমার মাথাটা ঘুরে গেল। আমি বসে পড়লাম। তারপর কি হলো আমার আর কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান হলো তখন বিস্ময়ে দেখলাম যে আমি নীলরতনবাবুর বাড়িতে নিজের ঘরে শুয়ে রয়েছি। নীলরতনবাবু আমার বিছানার পাশে দাঁড়িয়ে রয়েছেন, আর আমাদের ডাক্তারবাবু আমার বিছানায় বসে নাড়ি দেখছেন। আমার জ্ঞান ফিরেছে দেখে তিনি বললেন, ভয় নেই, সপ্তাহের মধ্যেই আপনি ভালো হয়ে উঠবেন। তাই করে দিন, আমার অনেক কাজ আছে। সপ্তাহখানেকের মধ্যে আমি ভালো হলাম না। পুরোপুরি সুস্থ হতে প্রায় 15 দিন লাগলো। সুস্থ হয়ে জানলাম যে সেদিন কুঞ্জ কিছু দূর গিয়ে আবার ফিরে তাকিয়েছিল। আমাকে বসে পড়তে দেখে সে তাড়াতাড়ি ফিরে এসেছিল। আমাকে অজ্ঞান দেখে হোটেলওয়ালাকে ডেকে আমার নাম নীলরতন বাবুর বাড়িতে পাঠাতে বলেছিল। চক্রবর্তী সেই খবর নীলরতন বাবুকে দেন। তিনি তৎক্ষণাৎ হোটেলে এসে আমাকে পালকি করে বাড়ি নিয়ে যান। চক্রবর্তী মাঝে মধ্যেই আমার খবর নিতে আসতেন। তার হোটেলে থাকা অবস্থায় আমি আহত হয়েছিলাম বলে তিনি আমার প্রতি বিশেষ সহানুভূতি দেখাতেন। আমি একটু ভালো হলে সেদিন চক্রবর্তী এলে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা চক্রবর্তী মশাই, সেই কাইয়ার চেহারা কেমন বলতে পারেন? চক্রবর্তী যেরকম বর্ণনা দিলেন তাতে তাকে চেনার কোনো উপায় নেই। কিন্তু আমি সন্তুষ্ট না হওয়ায় সে বলল, তার বা চোখের ওপর একটা কাটা দাগ আছে। হ্যাঁ, এবার কিছুটা সন্ধান পাওয়া যেতে পারে। তারপর যেদিন পুরোপুরি ভালো হলাম সেদিন আবার ডাকাতির অনুসন্ধান করতে শুরু করলাম। এটাও বলি, কুঞ্জের খোঁজও নিতে লাগলাম। শুনলাম যে তারা কলকাতার দিকে গেছে। বোধহয় এতদিনে হুগলি পেরিয়েছে, তাহলে নিশ্চয়ই কলকাতার দিকে গেছে। কলকাতায় গেলে কুঞ্জের সঙ্গে দেখা হতে পারে। ফতে আলী দারোগাও কলকাতায় ফিরে গেছেন, তার সঙ্গে দেখা করাটাও খুব দরকার। আমি যা যা জানতে পেরেছি দ্রুত সেটা তাকে জানানো উচিত, এবং তাতে তার অনুসন্ধানেরও সুবিধা হবে। ডাকাতও তাড়াতাড়ি ধরা পড়বে। তাই ফতে আলী দারোগাকে একটা চিঠি পাঠালাম, আর এটাও লিখলাম যে আমি কলকাতায় যাচ্ছি। কলকাতায় এসে অমূল্যবাবুর বাড়িতে উঠলাম। বহুদিন পর পুরনো বন্ধু পেয়ে তিনি খুবই আনন্দ প্রকাশ করলেন। আপ্যায়নের কোনো ত্রুটিই রইল না। খাওয়া দাওয়ার পর আমি ফতে আলী দারোগার সঙ্গে দেখা করতে গেলাম। তিনি আমাকে খুব সমাদরেই বসালেন। তারপর অন্য সময়কে বিদায় দিয়ে বললেন, তুমি অনেক কষ্ট পেয়েছো, বিশেষ করে এই ব্যাপারে। যদি মাথায় লাঠি পড়ার কথা বলেন তবে বলবো প্রাণে বেঁচে গেছি এই যা। যাই হোক, আমি যে অনেকটা সন্ধান পেয়েছি এ কথা আপনাকে তো স্বীকার করতেই হবে। 2000 বার স্বীকার করি, এই মামলার তদারকে তোমার সাহায্য পেয়ে আমি খুব খুশি হয়েছি। যাই হোক, যে লাঠি চালিয়েছিল তাকে আমি পেয়েছি। তার কথায় আমি বিস্মিত হলাম, কিন্তু কিছু বললাম না। কিন্তু পরে যা বললেন তাতে বুঝলাম যে তিনি বড় ভুল করেছেন। তোমার চিঠি পেয়ে আর কাইয়ার কথা জেনে তখনই বুঝেছি কে লাঠি চালিয়েছিল। আপনি কাকে সন্দেহ করছেন? এ প্রশ্ন তোমার মতো বুদ্ধিমানের করা উচিত। সেই কাইয়া, কাইয়া ভিকরাজ, কাইয়া ফেরিওয়ালা। তবে আপনি বলছেন যে সেই কাইয়াই আমার মাথায় লাঠি মেরেছিল? এ নিয়ে সন্দেহ কি? সে প্রথমে মাটি খুঁড়ে গহনার বাক্স বের করে জগন্নাথগুলো নিয়ে যায়, তারপর সোনা নেওয়ার জন্য দ্বিতীয়বার আসে, তোমাকে গাছতলায় দেখে, তারপর যা হয়েছে তুমি তো জানো। সম্ভব। এই ভিকরাজ সব করতে পারে। আপনি তাকে পেয়েছেন? হ্যাঁ, তোমার চিঠিতে তার চেহারার বর্ণনা ছিল, তাতেই তাকে খুঁজে বের করেছি। বাঁ ভ্রুর ওপরের দাগেই ব্যাটা ধরা পড়েছে। সে কোথায় থাকে? বাঁশতলার গলিতে রোকরের একটা দোকান আছে, তবে ভেতরে ভেতরে চোরাই মাল কেনা বেচাই তার আসল ব্যবসা। তাহলে সে চোর ডাকাতদের একজন মহারাজ। হ্যাঁ, অনেকদিন ধরে আমাদের নজরে আছে, কিন্তু প্রমাণের অভাবে কিছু করতে পারিনি। তাকে গ্রেপ্তার করেছেন? না, এখনো না। তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ নেই। বিশেষ করে সে ধরা পড়লে দলের লোক সাবধান হয়ে পালাবে, তখন কাউকে আর ধরা যাবে না। ঠিক বলেছেন। তবে আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই। দেখা করলে হয়তো কিছু বলে ফেলবে, আর আমরাও এমন প্রমাণ করতে পারি যে তাকে ধরতে আর কোনো বাধা না থাকে। ভালো কথা। আজ সন্ধ্যের পর দেখা করব। আমি খুব খুশি। কিসে? ঘটির ব্যাপারে তোমার দারুণ কৃতিত্ব আছে। আরে এতে খুব বেশি কৃতিত্ব নেই, কিছুটা অনুমানের ওপরই নির্ভর করেছিলাম। না বাপু না, এই ঘটির কায়দা অন্য ডাকাতিতেও আছে কিনা দেখতে আমি লোক পাঠিয়েছিলাম।
সে যেখানে যেখানে ডাকাতি হয়েছে তার আশেপাশের সরাইখানায় ঘটি খুঁজে ঘটির নিচে লেখা পেয়েছে। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে রাতে ডাকাতি করে ডাকাত কাছাকাছি কোথাও মাল পুঁতে রাখত। পরে ভদ্রলোক সেজে নিকটস্থ সরাইখানায় ঘটির নিচে সংকেতে কোথায় মাল পোঁতা আছে লিখে যেত। তারপর গুণধর ভিকরাজ কাইয়া ফেরিওয়ালা সেজে সেখানে গিয়ে সংকেত পড়ে সময় মতো মাল তুলে কলকাতায় ফেরত। বেটাদের বুদ্ধি আছে, হ্যাঁ মানতেই হবে। এও মানি তোমারও বুদ্ধি আছে। পুলিশে চাকরি নাও না কেন? উন্নতি করতে পারবে, উন্নতির ব্যাপারে আমি নজর রাখবো। দীর্ঘ বক্তৃতার পর আজ সন্ধ্যায় বলে দারোগা চলে গেলেন। আমিও বাড়ির দিকে ফিরলাম। আমার কাছে সব কিছু শুনে অমূল্য বলল, ভাবছি আমিও তোমার সঙ্গে যাব, মজাটা কি হয় সেটা দেখতে চাই। দারোগা কি বলবেন তা আমি বলতে পারি না, বোধহয় আপত্তি করবেন না। আপত্তি করলে অবশ্য ফিরে আসব। তাহলে ঠিক রইল, ওই সন্ধ্যায় যাব। ঠিকই তো, তবে একবার তো দেখে নিতেই হবে যে রিভলভারটা ঠিকঠাক আছে কি না। রিভলভার? কেন? রাতে বদমাইশের আড্ডায় যেতে হবে, সাবধানের মার নেই। পুলিশের দারোগা তো সঙ্গে থাকবেন। পুলিশের দারোগাকে যে ছেড়ে দেবে তা তোমাকে বলেছে কে? হ্যাঁ, আমি আর কিছু বললাম না। সন্ধ্যার পর আমরা দুজনে দারোগার বাড়ির দিকে রওনা হলাম। বাসতলার গড়িতে পৌঁছতে প্রায় রাত 8টা বাজল। সৌভাগ্যবশত দারোগা অমূল্যকে সঙ্গে নিতে আপত্তি করলেন না। বাবুর একটু পুলিশের কাজ দেখতে ইচ্ছে হয়েছে। ভালো ভালো। আমরা একটা ছোট্ট দোকান ঘরে ঢুকলাম। সেখানে এক হিন্দুস্তানি ছেলে বসেছিল। আমাদের দেখে উঠে ভেতরে পালাতে গেল, কিন্তু দারোগা গিয়ে তার গলা চেপে ধরলেন। ভিকরাজ কোথায়? ছেলেটি প্রায় দম বন্ধ হয়ে আসা গলায় বলল, বলছি সে সে গলাটা ছাড়ুন তো, দম বন্ধ হয়ে গেল। বল বেটা বল। কর্তা ভিতরের ঘরে একজনের সঙ্গে কথা বলছেন। দারোগা নিঃশব্দে ভেতরে দরজা ঠেলে ভেতরে দেখে আস্তে আস্তে বললেন, এক বেদে বেটা এখন গেছে, এসো। বেদে নামটা শুনেই আমার লোচনের কথা মনে পড়ে গেল, কিন্তু কিছু বলার আগেই দারোগা বললেন, এসো। আমরা তার সঙ্গে ভেতরে ঢুকলাম। দেখলাম যে এক মারোয়ারি খাতা দেখছে। তার ভুরুর উপর সত্যিই দাগ আছে। সে তাড়াতাড়ি দুহাত বাড়িয়ে দিল। দারোগা সাহেব, আসুন আসুন আসুন, এরা আপনার বন্ধু। বসুন বসুন সাহেব, বসুন বাবু সাহেব বসুন। আমরা বসলাম। ডাকাতির ব্যাপারে তোমাকে দু একটা প্রশ্ন করতে চাই। কি বলেন দারোগা সাহেব, ডাকাতির আমি কি জানি? আমি কিছুই জানি না। আমি এমন পাগল নই যে ফাঁসির দড়িতে মাথা দিই। অনেক সময় ভয় থাকে না। না মশাই, মারোয়ারিরা এসব গোল মেলে যায় না, কেনা বেচা করে খাই। আমি এখানেই কাজ করি, এখান থেকেই এক পা নড়িনি আমি এখনো। মুর্শিদাবাদের হোটেলে আপনার যাওয়া আসা আছে? মুর্শিদাবাদ নাম তো শোনা হ্যাঁ, কখনো যাইনি। আপনি যদি কোথাও না যান তবে বেদেদের সঙ্গে আপনার পরিচয় হলো কিভাবে? টাকা ধার দেওয়ার কাজে অনেক রকম লোকের সঙ্গে আলাপ হয়। মনে হচ্ছে যেন আপনিও একদিন আমার কাছে কিছু গহনা বাঁধা দিতে এসেছিলেন। দারোগা আমার দিকে তাকালেন। প্রথমে আমি একটু অপ্রস্তুত হয়েছিলাম, কিন্তু তাড়াতাড়ি তার কৌশলটা বুঝে বললাম, মহাশয়কে আমি বেশ ভালো করেই চিনি। আমাকেও আজকাল ঘটির নিচে সংকেত পড়তে ঘুরতে হচ্ছে। এ কথায় যেন সে একটু বিচলিত হলো। তার মুখের মধ্যে ভয়ের ছাপ দেখা গেল। সে আরও রেগে দাঁড়িয়ে উঠে বলল যে মিথ্যে কথা। আমি উঠে বললাম, মিথ্যে নয়, বেদের সঙ্গে তোমার বন্দোবস্ত আছে। সেই বেদে একটু আগেই তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। এই সময় একটি দরজা খুলল। মনে হলো ভেতরের লোক যেন আমাদের কথা শুনে দেখতে চাইছিল যে আমরা কারা। আমি স্পষ্ট তার মুখ দেখলাম, সে লোচন। ভিকরাজ চিৎকার করে উঠল, ও সব মিথ্যে কথা, কোনো বেদে আমার সঙ্গে দেখা করতে আসেনি। তবে এই তো, তোমার ঘরে এখনো আছে তো। এই বলে আমি লাফ দিয়ে দরজার দিকে ছুটলাম, কিন্তু হঠাৎ কে যেন আলোটা নিভিয়ে দিল। কেউ অন্ধকারে আমাকে ধাক্কা মেরে বাইরে দৌড়ে গেল। আমিও ছুটলাম, পেছনে অমূল্য আর দারোগা। কিন্তু বাইরে এসে লোচনকে আর দেখা গেল না।
আমার অসাবধানতার জন্যই সব কাজ নষ্ট হয়ে গেল। আমি হঠাৎ উত্তেজিত হয়ে লোচনকে ধরতে না ছুটলে তারা হয়তো কিছু টেরই পেত না। এখন মনে হচ্ছে যে ভিকরাজ আর লোচন দুজনেই গা ঢাকা দেবে। ওদের হয়তো ধরা খুব কঠিন হবে। লোচনকে ধরতে না পেরে দারোগা খুবই বিরক্ত হলেন। কাজটা একেবারে নষ্ট করলে। এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? হ্যাঁ, এখন বুঝছি যে কাজটা করাটা আমার ঠিক হয়নি। এখন আর দেরি না করে এই মারোয়ারি বদমাশটাকে ধরাই যাক। এখন যদি ওকে ধরি তাহলে দলের সবাই সাবধান হয়ে পালাবে। তাহলে সে লোচন, সেই ঘোরসওয়ার ডাকাত কিংবা দলের অন্য কাউকেই আর কখনো ধরা যাবে না। তা ঠিকই বলেছ, কিন্তু এখন আমি কি করি বলো? হ্যাঁ, কি করি? অস্থির হবেন না, আমরা দলটাকে নিশ্চয়ই ধরতে পারবো। ওরা তো আগেই সাবধান হয়ে গেছে। আমরা যদি দিনরাত চুপ করে থাকি তাহলে ওরা ভাববে যে আমাদের হাতে হয়তো কোনো প্রমাণ নেই, তাই আমরা চুপ, আর তখন আবার নিশ্চিন্ত হয়ে কাজ শুরু করবে। মন্দ বলনি, কিছুদিন চুপ থাকাই ভালো। এই ঠিক করে আমরা বাড়ি ফিরলাম। দারোগা সাহেবও নিজের বাড়িতে গেলেন। 7 দিন এ বিষয়ে আর কিছুই করা হলো না। কাজ না থাকায় আমি কলকাতার নানা দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখতে লাগলাম। একদিন সন্ধ্যায় বাড়ি ফিরতেই অমূল্য বলল, তোমার নামে একটা চিঠি এসেছে, তোমার বাক্সের উপর রেখে এসেছি। চিঠি? কে লিখেছে? আমি তাড়াতাড়ি খুলে পড়লাম, আর পড়ে বেশ অবাক হলাম। তাতে লেখা, আপনার মাদুলিকে চুরি করেছে সেটা জানতে চাইলে বেলা 2টোর সময় তালতলায় কালাইবেনের দোকানে যাবেন। আপনার এক হিতাকাঙ্ক্ষী। আমার গলায় ওষুধ ভরা একটা সোনার মাদুলি, সোনার হারসহ সবসময় থাকত। যেদিন মাথায় লাঠি লেগে গাছতলায় অজ্ঞান হয়ে পড়ি, সেই দিন সেই হারটি চুরি যায়। আমি নিশ্চিত জানতাম যে লোচনই আমাকে আঘাত করে হারটি নিয়ে পালিয়েছে। তাই এই চিঠি পেয়ে প্রথমে কিছুই বুঝতে পারলাম না, তবে সন্দেহ হলো যে এর ভেতরে নিশ্চয়ই কোনো ফন্দি আছে। ডাকাতির ঘটনার সঙ্গে এর সম্পর্ক থাকতেই পারে। এইসব ভেবে ফতে আলীর সঙ্গে পরামর্শ করতে গেলাম। তার হাতে এই চিঠিটা দিয়ে বললাম, তা এখন কি মনে হয় দারোগা সাহেব? তিনি চিঠিটা উল্টে পাল্টে ভালো করে পরীক্ষা করে গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন, কে লিখেছে? নাম তো নেই। তবু আন্দাজ? কিছুই বুঝতে পারছি না। মাধুরীর কথা আগে বলনি কেন? তেমন গুরুত্বপূর্ণ বলে মনেও করিনি। কোথায় চুরি গিয়েছিল? আমি সব খুলে বললাম। কে নিয়েছে বলে মনে হয়? আমার বিশ্বাস লোচন বেদের কাজ। কোথাও পড়েও তো যেতে পারতো। না, গাছতলায় যাওয়ার সময় হাটটা ছিল। যে মেরেছে সেই নিয়েছে, আর সেটা লোচনই। তাহলে বোঝা যায় বেদের কোনো শত্রু এই চিঠি লিখেছে। লোচন অনুতপ্ত হয়ে নিজে লিখেছে, এ অসম্ভব। হয়তো ভাগ কম পেয়েছে তাই রাগ করে ধরিয়ে দিতে চাইছে। তাহলে তোমার ধারণা কাল সে সেখানে থাকবে? সম্ভব। সময় না লিখত কেন? হয়তো মাদুলি বন্ধক রেখেছে বা বিক্রি করতে আসবে। যাই হোক, কাল 2টোর সময় কানাইবেনের দোকানে যাব। না না না, এই কাজ আমি করব। কি হয় জানাবো। লোচনের কাছে মাদুলি পেলে গ্রেপ্তার করব। আমি আর আপত্তি করলাম না। নিজের যেতে ইচ্ছে ছিল, তবুও তার কথাটা মানতেই হলো। তিনি কি খবর আনেন সে অপেক্ষাতেই রইলাম। পরদিন বেলা 3টের দিকে আমি ভীষণ উদ্বিগ্ন হয়ে উঠলাম। অমূল্য পাশে বসেছিল, কিন্তু আমার মুখে কোনো কথা নেই। সে হঠাৎ বলল, তা চিঠির মানে কিছু বুঝেছ? কেন? কি বুঝবো? তোমাকে শেষ করার ফাঁদও হতে পারতো কিন্তু। কীরকম? তুমি ভাবছো দলের কেউ লিখেছেন। না, ভুল। বেদেদের মধ্যে বন্ধুত্ব খুব পোক্ত। তাহলে? তুমি দোকানে গেলেই হয়তো লাঠির ঘা পড়তো। দুপুরবেলা কলকাতায়? এমন হয়। তুমি নিজে যাওনি, তাই ভালো করেছো। তোমার ধারণা ঠিক নাও হতে পারে। দেখি তোমার ফতে আলী কি খবর আনে। এই বলে সে বাইরে গেল, আর আমি উৎকণ্ঠায় অপেক্ষা করতে লাগলাম। বেশিক্ষণ নয়, 4:30 দিকেই দারোগা এসে হাজির। আমি তাড়াতাড়ি বললাম, হ্যাঁ এসেছেন? আমি কিন্তু খুবই দুশ্চিন্তায় ছিলাম। হওয়াই স্বাভাবিক। লোচনকে দেখলেন? যা বলবো শুনে অবাক হবে। বলুন। আমি 3টের আগেই কানাই বেনের দোকানে যাই। লোকটার চেহারা দেখেই সন্দেহ হলো। অনেক এমন মুখ দেখেছি। তারপর? সহজে কিছু বলতে চায় না। শেষে নিজের পরিচয় দিতেই হলো। পুলিশের নাম শুনে অনেক নরম হয়ে যায়। 15 টাকায় বন্ধক ছিল। খাতাপত্র দেখালো। আজ 3টে ছাড়ানোর কথা ছিল।
যে চিঠি লিখেছে সে সময় জানতো, 3টে বাজতেই যে বন্ধক রেখেছিল সে এলো। লোচন? না, একটি মেয়ে। মেয়ে? কে? ওগো, এদিকে এসো। একটি মেয়ে ঘরে ঢুকলো। তাকে দেখে আমি উঠে দাঁড়ালাম। সে কুঞ্জ। আমার বাক রুদ্ধ হয়ে গেল। আর কুঞ্জ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কুঞ্জ? মাদুলি পেলে কোথায়? সব শুনবে, আমি একটু আসছি বলে তিনি বেরিয়ে গেলেন। আমি কুঞ্জের কাছে গিয়ে বললাম, তুমি যা করেছিলে তা আমি ভুলিনি। আপনি আমাকে মনে রেখেছেন, এই যথেষ্ট। সব বলো। মাদুলি চুরি করেছে বলে পুলিশে ধরেছে। না, তুমি চুরি করতে পারো না, এটা লোচনের কাজ। হ্যাঁ, লোচনই নিয়েছিল। সেই আমাকে বন্ধক রাখতে বলেছিল। আজ ছাড়িয়ে আনতেও পাঠিয়েছিল। আমি গেলেই দারোগা ধরেন। তোমাকে কোনো কষ্ট দেয়নি তো? না, তিনি ভদ্রলোক। এখন বুঝছি যে লোচনই আমাকে ফাঁসাতে চেয়েছিল। আমার উপর তার রাগ কেন? তুমি আমাকে সাহায্য করেছিলে। আমি কি এখন যেতে পারি? তোমাকে আর আমি বেদেদের দলে যেতে দেব না। এই সময় ফতে আলী এসে বললেন, না, এখনই নয়, ডাকাতের দল আগে ধরা দরকার। কুঞ্জ ভয়ে আর বিস্ময়ে দারোগার মুখের দিকে তাকিয়ে রইল। এই লোচন বদমাসের দলে আছে। আমরা পুরো দলটাকে ধরতে চাই। আমাদের বিশ্বাস তোমার সাহায্যে সেটা সম্ভব। কুঞ্জ চুপ করে রইল। আমিই বললাম, কুঞ্জ, তুমি আমাদের সাহায্য করবে, আর সেটা আমি জানি। হ্যাঁ, তাই তো বলছি, তোমাকে বেদেদের কাছেই থাকতে হবে, নাহলে ওদের হদিশ পাওয়া যাবে না। আমি তো কিছুই জানি না, আমি কি করব? ভিগরাজ কাইয়াকে চেনো? চিনি। সে একবার আমাদের মুর্শিদাবাদের ডেরায় এসেছিল। লোচনের সঙ্গে তার খুব ভাব। না, মুর্শিদাবাদে ওদের ঝগড়া হয়েছিল। যাই হোক, মাদুলি চুরি আর অমরবাবুকে মারার চেষ্টার জন্য আগে ওকে গ্রেপ্তার করা যাক। ডাকাতির কথা পরে দেখা যাবে। তোমার এক সাক্ষ্যেই 10 বছরের সাজা হয়ে যাবে। আমি সাক্ষ্য দিতে পারবো না। একবার ফতে আলীর হাতে পড়লে সব বলতে হবে। দারোগা সাহেব, আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, একজনকে ধরলে বাকিরা পালাবে। তাহলে কি করব? সবাইকে একসঙ্গে ধরতে হবে। ঠিক আছে, এই মামলায় তুমি অনেক সাহায্য করেছো। মূল সূত্র তোমারই পাওয়া, তাই তোমার কথাই মানছি। এখন তুমি যেতে পারো। মাদুলি কোথায়? আমার কাছে, যেখানে থাকা উচিত। চোরাই মাল। ওকে দিন, না হলে লোচন সন্দেহ করবে, বলবে যে মাদুলি কোথায়। তা তখন কি জবাব দেবে? কথাটা ঠিক। আর মাদুলি ফিরিয়ে দিলে লোচন ভাববে যে আমরা চিঠিই পাইনি বা কোনো গুরুত্বই দিইনি। ঠিকই বলেছো, এইটা মাথায় আসেনি। আমি মনে মনে ভাবলাম যে এমন মাথায় আর কী বা আসবে। তবে মুখে বললাম, এখনই দিন। ফতে আলী পকেট থেকে মাদুলি বের করে কুঞ্জকে দিলেন। কুঞ্জ যেতে উদ্যত হলে আমি বললাম, তুমি আমাকে একদিন প্রাণে বাঁচিয়েছিলে, দরকার হলে আমাকে জানাবে, কথা দাও। জানাবো। সে চলে গেল। দারোগাও উঠলেন। আমার মনটা ভারী হয়ে রইল। 4-5 দিন পরে একদিন ঘরে বসে কুঞ্জের কথা ভাবছি, এমন সময় অমূল্যের ভৃত্য এসে একটা চিঠি দিয়ে গেল। আবার চিঠি খুলে দেখি এবার বেনামি নয়। কুঞ্জ লিখেছে, লোচন সব জেনে গেছে, আমাকে আটকে রেখেছে, কি করবে জানি না, আমার আপন কেউ নেই, আপনি উদ্ধার না করলে আমি আর বাঁচব না। এই লোকের সঙ্গে এখানে এলে আমি যেখানে আছি সেখানে পৌঁছে দেবে, কুঞ্জ। আমি ভৃত্যকে জিজ্ঞাসা করলাম, ওকে আনো। ছেলেটিকে দেখে আমি চিনতে পারলাম, বেদের দলের। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সন্ধ্যার পর এসো। সে রাজি হলো। অমূল্য এলে তাকে চিঠিটা দেখালাম। সে বলল, আবার ফাঁদ? আরে তুমি সবেতেই ফাঁদই দেখো। আগে কি তাহলে ভুল বলেছিলাম নাকি? এটা কুঞ্জের ব্যাপার। না, এবার তোমার জন্য। ছেলেটাকে জেরা করেছি, চিঠিটা সত্যিই কুঞ্জের। তাহলে ভালো। আমার আজ একটা কাজ আছে, না হলে যেতাম। ভয় নেই। তবু রিভলভারটা কিন্তু সঙ্গে নিও। আমি হেসে উড়িয়ে দিলাম। সে গম্ভীর হয়ে বলল, যে কাজে নেমেছ সেটা কিন্তু সহজ নয়। ঠিক আছে, সাবধানে আছি। সে চলে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম। রাত প্রায় 9টার দিকে ছেলেটি এলো। আমরা গাড়ি করে বরাহনগর গেলাম। অন্ধকার গলি, আলো নেই। আমি তার পায়ের শব্দ শুনে এগোচ্ছি। হঠাৎ বুঝলাম যে গঙ্গার ধারে চলে এসেছি। সন্দেহ হলো। পিস্তল বের করে বললাম যে, আমাকে কোথায় এনেছিস? সে উত্তর না দিয়ে পেটে একটা ঘুষি মারল।
পেছন থেকে কেউ মুখে কাপড় বেঁধে দিল, পিস্তলটা কেড়ে নিল। আমিও আর চিৎকার করতে পারলাম না। 5-7 জন মিলে হাত পা বেঁধে ফেলল। তারপর আমাকে টেনে এক নৌকায় তুলল। কিছুক্ষণ নৌকা চলল, পরে আরও বড় নৌকার পাশে লাগলো। আমাকে সেই বড় নৌকায় তুলে এক অন্ধকার ঘরে বন্ধ করে দিল। বুঝলাম যে এটা একটা বড় গাধা বোট। আমাকে লোহার শেকলে বেঁধেছে, নোংরের শেকলের সঙ্গে পা বাঁধা। পালানোর কোনো উপায় নেই। তখন মনে হলো যে অমূল্যের কথা না শুনে সত্যি আমি ভুল করেছি। সত্যি আমাকে ধরার জন্য ওরা ফাঁদ পেতেছিল। প্রায় আধ ঘন্টা পড়ে রইলাম। চারিদিকে কোনো শব্দ নেই। আগেই বুঝেছিলাম যে যারা আমাকে ধরে নৌকায় তুলেছিল তারা আমাকে এখানে রেখে আবার সেই নৌকায় ফিরে গেছে। তবে কি এই নৌকায় আর কেউই নেই? আমিই বা কোথায়? এই নৌকাই বা কোথায় বাঁধা? অমূল্য পুলিশে খবর দিলেও তারা কি আমাকে খুঁজে পাবে? এদের আসল মতলব কি? আমাকে কিভাবেই বা খুন করবে? নানা চিন্তায় মন তখন ভীষণ অস্থির হয়ে উঠল। কিন্তু উপায় নেই, চুপচাপ পড়ে রইলাম। আধ ঘন্টা পর কেউ দরজা খুলল। বুঝলাম যে আলো হাতে করে কেউ একজন ভেতরে ঢুকলো। উঠে বসবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সে আলোটা কাছে রেখে প্রথমে আমার চোখের বাঁধন আর মুখের বাঁধনটা খুলে দিল। মুর্শিদাবাদে একে আমি আগেও দেখেছি। সে আমার হাতও খুলে দিল। আমি কিছু বললাম না। হাত খোলা হলেও কিন্তু পালাবার কোনো উপায় নেই। পা লোহার শেকলে বাঁধা। রাগে আমি বললাম, এসব কি হচ্ছে? জেলে যাবে কিন্তু। বয়স হলেও একেবারে নুইয়ে পড়েনি। মুখটা খুবই কুৎসিত। সে কালো মুখে সাদা দাঁত বের করে হেসে বলল, পুলিশ পুলিশ আমাদের কি করবে? সে সব লোচন বুঝবে। তাহলে কি এসব লোচনের কাজ? শিগগিরই তোমার সঙ্গে দেখা করবে, তখন সব জানতে পারবে। কবে আসবে? কাল কাল বন্ধু, কাল। তোমরা ভেবেছ আমি কিছু না বলে বাড়ি থেকে বেরিয়েছি? এতক্ষণে পুলিশ খোঁজা শুরু করে দিয়েছে। পুলিশকে আমরা ভয় পাই না, এই বলে দরজা বন্ধ করে চলে গেল। আবার অন্ধকারে একা হয়ে বসে রইলাম। কি করব কিছুই বুঝলাম না। শেষে শুয়েই পড়লাম। সারা রাত ঘুম এলো না। এই অবস্থায় কারই বা ঘুম আসে? চোরের মতো বন্দি হয়ে আছি। পালানোর কোনো উপায় নেই। শেকল টেনে দেখলাম যে কোনো যন্ত্র ছাড়া এটি ভাঙা অসম্ভব। ভাবতে ভাবতেই রাত কেটে গেল। ঘরের ভেতর থেকেই বুঝলাম যে সকাল হয়েছে, কিন্তু কোথাও কোনো শব্দ নেই। বুঝলাম নিশ্চয়ই বড় নৌকোটা কোনো একটা নির্জন জায়গায় বাঁধা রয়েছে। কেউ চিৎকার করলেও শুনবে না, বরং ওদেরই উত্তেজিত করা হবে। এখন মাথা ঠান্ডা না রাখলে বাঁচবার আর কোনো আশা নেই। অনেক বেলা হলে দরজা খুলল। যাই হোক, অন্তত এই ঘৃণ্য ঘরে আলো ঢুকল। সেই দুঃখের মধ্যেও আলো দেখে অদ্ভুত একটা আনন্দ হলো মনে। দেখি সেই ছেলেটি একতলা ভাত নিয়ে এসেছে। ওর বিশ্বাসঘাতকতার ফলেই আজ আমার এই অবস্থা। ওকে দেখে রাগে ফেটে পড়লাম। ভাবলাম কাছে এলেই মাথাটা নৌকোর গায়ে ঠুকে দেব, কিন্তু পরক্ষণেই ভাবলাম না, ওকে কাজে লাগানোই ভালো। হয়তো এর মাধ্যমে মুক্তির কোনো পথ মিলতে পারে। তাই নিজের রাগ চেপে ওর দিকে কড়া চোখে তাকিয়ে রইলাম। সে ভয় পেয়ে কাপা গলায় বলল, লোচন লোচন বলেছে লোচন বলেছে তোমায় খবর দিতে। ডাইনি বুড়ি রেঁধেছে, খাও। এদিকে আন। মারবে না তো? তোকে মেরে আর কি হবে, আয়, কিছু বলবো না। সে ধীরে ধীরে ভাতের থালা সামনে রাখলো। সে দরজার কাছেই দাঁড়িয়ে রইল। যাচ্ছিস না কেন? তুমি খাচ্ছ কি না দেখতে বলেছে। কেন? লোচন দেখতে বলেছে। খাচ্ছি। এভাবে না দাঁড়ালে তোকে 10 টাকা দিতে চেয়েছিলাম। খুব দিতেন। নিশ্চয়ই দিতাম। এখনও একটা কাজ করলে দেব। কি কাজ? আমার একটা চিঠি নিয়ে যাবি? পুলিশে? না, সে ভয় নেই। পুলিশে খবর দেব না, কুঞ্জের কাছে। লোচন জানলে আমায় মেরে ফেলবে। 10 টাকা না নিতে চাইলে তোর ইচ্ছে। 10 টাকা সত্যি দেবে?
আমি কি মিথ্যে বলছি নাকি? কবে দেবে? আগে দাও। তা হবে না। তুই যদি কুঞ্জের কাছে চিঠি নিয়ে গিয়ে জবাব এনে দিস তখনই 10 টাকা পাবি। আগে দিলে তুই চিঠিটা জলে ফেলে দিতে পারিস। কুঞ্জ তো তোমাদের লোক, তাকে চিঠি দিলে ক্ষতি নেই। সত্যি দেবে তো? না দিলে চিঠি দিস না, টাকা পেলেই দিস। তোমার কাছে তো কিছু নেই, টাকা কিভাবে পাবো? কুঞ্জের কাছে আমার টাকা আছে, সে তোকে দেবে। আচ্ছা, চিঠি দাও। কুঞ্জ যদি বলে টাকা দেবে তবে দেব, না হলে কিন্তু ছিঁড়ে ফেলবো। বেশ। আমার পকেটে কাগজ কলম ছিল। কুঞ্জকে লিখলাম যে আমাকে নৌকায় বন্দি করে রেখেছে। পত্রবাহক ছেলে বলতে পারবে যে আমি কোথায় আছি। ছেলেটা চিঠি নিয়ে চলে গেল। মনে একটু আশাও জাগলো। কুঞ্জ আমাকে ভালোবাসে, সে নিশ্চয়ই প্রাণপণ চেষ্টা করবে। শুধু এইটুকুনি আশাই ভরসা। হৃদয়ের অবস্থা বলে সময় নষ্ট করব না, যা ঘটেছে তাই বলি। পরদিন দুপুরবেলা লোচন নিজে এসে হাজির। আমি চুপ করে রইলাম। আমি ভয় পেয়েছি বা বিচলিত এটা তাকে বুঝতে দিতে চাইনি। সে সামনে বসে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি খুব চালাক লোক মানি। তুমিও যে একেবারে বড় বদমাস সেটাও আমি মানি। এসব কথায় কাজ নেই। তাহলে কাজের কথাই বলো। এখন তুমি ধরা পড়েছ। আজ নয়, অনেক আগেই। এখান থেকে অত তাড়াতাড়ি যাওয়া হচ্ছে না। পুলিশ এলেই হবে। পুলিশ আসবে না, হাজার খুঁজলেও পাবে না। দেখা যাবে। এখন বলো, আমাকে নিয়ে কি করতে চাও? কায়া নিজেই বলবে। তাই নাকি? তাহলে সেই হলো বদমাইশ, মানে তোমাদের নেতা? সেরকমই ধরো। তোমাদের যদি ঠিক করতে না পারি তাহলে আমার নামই মিথ্যে। সে আশা নেই। কেন? আমাকে খুন করবে? না, খুন করবো কেন, তবে এমন কিছু হবে যাতে তুমি আমাদের কাজে বাধা না দিতে পারো। হ্যাঁ, দেখা যাবে। কায়া এখনই আসবে, সে এসে সব বলবে। আমি শুধু দেখতে এলো তুমি কেমন আছো। পাজি বদমাস। সে বেরিয়ে গেল। সেকলে টান পড়ায় পায়ে প্রচণ্ড ব্যথা লাগলো। বুঝলাম নৌকোর উপর অনেক লোক উঠেছে। তাদের পায়ের শব্দ পরিষ্কার শোনা যাচ্ছিল। একটু পর নৌকাও দুলে উঠল। তারা নোঙর তুলছে। ধীরে ধীরে টের পেলাম যে নৌকাটা চলতে শুরু করেছে, কিন্তু আমাকে কোথায় নিয়ে যাচ্ছে কিছুই ভালো করে বুঝতে পারলাম না। সন্ধ্যের সময় আবার নোঙর ফেলা হলো। মনে হলো সেখান থেকে সবাই অন্য নৌকোয় চলে গেল, কারণ আর কারোর কোনো পায়ের শব্দ পেলাম না। রাত নেমে এলো। আমি একা অন্ধকারে বসে রইলাম। যেটুকু আসার আলো জেগেছিল তাও নিভে গেল। কুঞ্জ চেষ্টা করলেও আমার আর কোনো খোঁজ পাবে না। এরা নৌকা এনে কোথায় বাঁধলো তার ঠিকানা সে কিভাবে জানবে? ধীরে ধীরে মনটা ভেঙে পড়তে লাগলো। সন্ধ্যার পর ভিকরাজ এলো। তাকে দেখেই বললাম, এসব কি হচ্ছে? জানো না যে এর জন্য তোমার জেল হবে? চোখ রাগালে আমি ভয় পাই না। এখানে আপনি আমাদের হাতে। আপনি আমাদের যে ক্ষতি করেছেন তার একটু শাস্তি তো পাবেনই। আমি তোমাদের কি ক্ষতি করেছি? আপনি পুলিশকে আমার দোকানে এনেছিলেন, সেই জন্য দোকান ছেড়ে অন্য জায়গায় যেতে হয়েছে। যার দোষ নেই তার আবার পুলিশকে কি ভয়? হাহ, আপনি ঘটির ব্যাপার ফাঁস না করলে পুলিশ কিছুই করতে পারতো না। আপনার এখানকার খেলা শেষ। তাহলে তুমিও ডাকাত দলের লোক? হ্যাঁ, গরিবেরও তো বাঁচার উপায় চাই, তবে ডাকাতি করার আলাদা লোক আছে। সে কে? তা শুনে আপনার লাভ নেই। আমাদের ব্যবসা বন্ধ হবে না। আপনাকে সরিয়ে দিয়ে আবার আগের মতো চলবো। এবার বুঝতে পারলাম যে আমাকে মেরে ফেলাটাই হচ্ছে এদের উদ্দেশ্য। কোনো নির্জন জায়গায় নিয়ে গিয়ে খুন করে দেহটা জলে ভাসিয়ে দেবে। তবুও আশা ছাড়লাম না। আমার শরীরে যথেষ্ট শক্তি আছে। ওরা কেউ কাছে এলে ওদেরকে ছেড়ে কথা বলবো না। ভিকরাজের কথার জবাব না দিয়ে এসবই ভাবছিলাম। হঠাৎ সে আমার মনের ভাব বুঝতে পেরেছিল। বলল, শোনো, তোমাকে খুন করবো না। খুন করলেও দোষ হতো না। তবে আমরা তোমাকে আরব দেশে পাঠাচ্ছি।
আরবি জাহাজে। তারা তোমাকে মদিনায় নামিয়ে দেবে। তারপর যখন পারো দেশে ফেরো, আমাদের আপত্তি নেই। এই বলে সে হাসতে হাসতে চলে গেল। আমি ক্ষিপ্ত হয়ে তাকে ধরতে গিয়ে জোরে আঘাত পেলাম। রাগে সারা শরীর থরথর করে কাঁপছিল, কিন্তু কিছুই করতে পারছিলাম না। একবার মুক্তি পেলে ওদের আর ছেড়ে কথা বলবো। মনে মনে এরকম শপথও নিয়েছিলাম কয়েকবার। সেই ছেলেটা কিন্তু আমাকে আর খাবার দিতে আসেনি। এতে একটু আশা হয়েছে। মনে হচ্ছে যে সে সত্যিই চিঠিটা কুঞ্জের কাছে গেছে। এইভাবে ঘরের কোণে বসে রইলাম। সে খাবার নিয়ে এলো। অন্ধকারে ভালো করে দেখতে না পেয়ে ভেবেছে যে আমি আগের জায়গাতেই বসে রয়েছি। আগের দিনের চেয়েও সে আরও কাছে এগিয়ে এলো, আর ঠিক তখনই আমি ঝাঁপ দিলাম। সে হতভম্ব হয়ে গিয়ে প্রায় রুদ্ধ গলায় বলল। আমি তাকে মাটিতে ফেলে গলা চেপে ধরলাম। তারপর তার কাপড় খুলে হাত পা শক্ত করে বেঁধে ফেললাম। এদের উপর আমার আর কোনো দয়া ছিল না। রাগে তার চুল ধরে মাথা ঠুকে দিলাম। সে ভয়ে সে তো প্রায় অজ্ঞান, একটাও কথা বলল না। এমন সময় শুনলাম যে কেউ নৌকার উপর দিয়ে হেঁটে আসছে। মুহূর্তেই দরজার কাছে এসে দাঁড়ালো। তাকে দেখে আনন্দ, উত্তেজনা আর আবেগে আমার গলা আটকে গেল। সঙ্গে শেকল কাটার যন্ত্রও এনেছিল। কোনো কথা না বলে আগে আমার পায়ের শেকল কাটতে লাগলো। মুহূর্তের মধ্যেই শেকলটা কেটে গেল আর আমি মুক্ত। সে হাত ধরে আমাকে বলল, চলো, এক মুহূর্ত আর এখানে নয়। আমি সঙ্গে সঙ্গে ওপরে উঠে এলাম। কুঞ্জ একটা ছোট নৌকায় এসেছিল। তাতে একজন মাঝি ছিল। সে বড় নৌকায় দড়ি ধরে দাঁড়িয়েছিল। আমরা লাফিয়ে ছোট নৌকায় উঠতেই সে ছেড়ে দিল। তবে কি সত্যিই আমি আবার স্বাধীন? যেটুকু আশা করেছিলাম তাই হলো যে মিতা আমাকে উদ্ধার করেছে। আনন্দে বুকটা ভরে গেল। মৃত্যুমুখ থেকে ফিরে এলে মানুষ কেমন অনুভব করে যে তা পায়নি সে কোনোদিন বুঝবে না। কিছুক্ষণ কোনো কথা বললাম না। মিতাও চুপচাপ পাশে বসেছিল। তার হাত ধরে বললাম, মিতা, তুমি আমার প্রাণ বাঁচালে। কি দিয়ে এই ঋণ শোধ করবো বলো তো? এখনো আমরা নিরাপদ নই। ভয় নেই, আমি এখন মুক্ত। 2-10 জন এলে একাই সামলে নেব। হ্যাঁ, ঠিক বলেছ তুমি। সে চুপ করে তীরের দিকে তাকিয়ে রইল। বুঝলাম যে ঘাটে না পৌঁছানো পর্যন্ত সে নিশ্চিন্ত নয়। দেখি যে বড় নৌকায় আমাকে আটকে রাখা হয়েছিল তা খিদিরপুর ঘাটের কাছে বাঁধা ছিল। আমাদের নৌকাও সেদিকে যাচ্ছে। তখন সেখানে অনেক জাহাজ ভিড়ত। তার মধ্যে বেশ কিছু আরব দেশের বড় জাহাজও ছিল। সেগুলো দেখে বুক কেঁপে উঠল। ভাবলাম, মিতা না এলে হয়তো ওই জাহাজের একটি চড়েই আমাকে আরব দেশে পাঠিয়ে দিত। হয়তো আর কোনোদিনও ফিরতাম না। নৌকা ঘাটে ফিরল। মিতা মাঝিকে ভাড়া দিল। ঘাটেই একটা গাড়ি দাঁড়ানো ছিল। সে আমাকে নিয়ে তাতেই উঠল। এই গাড়িতেই সে কলকাতা থেকে এসেছিল। গাড়ি চলতে শুরু করলো। মিতা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এবার তারা আর কিচ্ছু করতে পারবে না। আমি জানতাম যে তুমি খবর পেলেই আসবে। তবে ছেলেটা যে সত্যিই তোমাকে চিঠি দেবে সেটা আর ভাবিনি। হ্যাঁ, দিয়েছে। তাকে 10 টাকা দেবো বলেছি। বাড়ি গিয়েই তোমাকে টাকা দেব। তারা নেই। সে কি সব বলেছিল? নিজে থেকে কিছু বলেনি, জিজ্ঞেস করে জেনেছি। নৌকো খিদিরপুরে আনা হবে সেটাও নিশ্চয়ই বলেছিল। আমি ভেবেছিলাম তুমি হয়তো খুঁজে পাবে না। সে জানতো নৌকা খিদিরপুরে আসবে, তাই কলকাতায় পৌঁছে গাড়ি ভাড়া করে সরাসরি সেখানে যায়। নৌকার চেহারাও জেনেছিলাম, তাই খুঁজতে কষ্ট হয়নি। ওরা আমাকে আরব জাহাজে তুলে পাঠাতে চেয়েছিল। সে কথা তো সে জানতো না। কেন আটকে রেখেছে তাও জানতো না। লোচন আর ভিকরাজ দুজনেই এসেছিল। তাদের উদ্দেশ্য ছিল আমাকে সরিয়ে দিয়ে নিশ্চিন্তে ডাকাতি চালানো। তার হচ্ছে না। এখন তারা জানবে যে তুমি আমাকে উদ্ধার করেছো, কিন্তু ওদের মধ্যে গেলে বড়ই বিপদে পড়বে। কিছুদিন অমূল্যদের বাড়িতে থাকো। আমি বেদেনি সেজেছিলাম। লোচনের সাহস নেই আমাকে কষ্ট দেওয়ার। তুমি তো বেদিনী নও। এখন তাই, না হলে তোমায় তো উদ্ধার করতেই পারতাম না। আমি তোমার কাছে আর তাদের যেতে দেব না। আমার কোনো ভয় নেই। এখন আমি ওদের দলপতি। লোচন পালিয়েছে। পালিয়েছে? কেন? 10 দিন ধরে তো উধাও। তুমি উদ্ধার হয়ে পুলিশে খবর দেবে। এই ভয় আর ফিরবে না। বিকরাজও দেশ ছাড়বে। গাড়ি অমূল্যর বাড়ির সামনে এসে থামল। আমি নামলাম, কিন্তু ফিরে দেখি ও যেন কখন দরজা দিয়ে নেমে অন্ধকারে মিলিয়ে গেছে।
রাত প্রায় 12টার সময় অমূল্যের বাড়িতে এসে পৌঁছলাম। মনটা কেমন যেন হয়ে গেল, কিন্তু উপায় কি? তার জন্য ভয় আর দুশ্চিন্তা বাড়ল। জানতাম যে বেদের দলে সে আর নিরাপদ নয়। লোচন আর ভিকরাজ দুজনেই তাকে শায়েস্তা করতে উঠে পড়ে লাগবে। সকাল হতেই তার নিরাপত্তার ব্যবস্থা করব, এমনই সিদ্ধান্ত নিলাম। আমার গাড়ির শব্দ শুনে দুজন লোক বাড়ি থেকে বেরিয়ে এলেন। অবাক হয়ে দেখলাম অমূল্য আর ফতে আলী। অমূল্য দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ওহ, কি লোক রে বাবা তুমি! হ্যাঁ, তুমি, তোমার জন্য কারোর খাওয়া নেই, ঘুম নেই। দারোগা সাহেব আর আমি এই তোমার খোঁজ করে ফিরে এলাম। ফতে আলী বললেন, বেশ কষ্ট দিয়েছো। ইচ্ছে করে নয়, চলুন সব বলছি। ঘরে ঢুকে যা যা ঘটেছে সবই বললাম। শুনে দারোগা সাহেব বললেন, তোমাকে বড় নৌকায় আটকে রেখেছিল, তাই কিছুই টের পাইনি। তবে বরানগরের গলি পর্যন্ত খোঁজ পেয়েছিলাম। কিভাবে? গোয়েন্দাগিরি সহজ নয় ভাই। যে গাড়িতে গিয়েছিলে তার কোচোয়ানকে ধরেছিলাম। সে বলল এই গলির ভেতর বাবু ছোকরার সঙ্গে নেমেছিলেন। আমাকে অপেক্ষা করতে বলেছিলেন। সকাল পর্যন্ত দাঁড়িয়েছিলাম, কিন্তু আর ফেরেননি। এই খোঁজ আর কি পেত বলো? হ্যাঁ, মিতা যদি না যেত কি হতো কিছু বলা যায় না। তাহলে মক্কা দর্শন করতেই হতো, মন্দ হতো না। দারোগা সাহেব, কালই আগে ওই দুজনকে ধরুন। মুশকিল, দুজনেই গা ঢাকা দিয়েছে। আগেও বলেছি, এখনো বলি, এখনই ধরলে পুরো দলটাকে ধরা যাবে না, অপেক্ষা করতে হবে। ওরা আর একবার অন্তত বড় ডাকাতি করবে, আর তখন গোটা দলকে একসঙ্গেই ধরতে হবে। বিশেষ করে যে আসল ডাকাত, তাকে আগে ধরা দরকার। ঠিক কথা। সম্ভবত আগে ফৌজে ঘোড়সওয়ার ছিল। সে বেটা ভদ্র সমাজে মিশে চলে, নইলে নীলরতন বাবুর বাড়ির নাচে যেতে পারতো থোড়াই। ধরা পড়লেই জানা যাবে। ভিকরাজ কি দোকানে নেই? না, দোকান গুটিয়ে পালিয়েছে, বাড়ি খালি। লোচনের খোঁজ? চন্দননগরের মাঠে তাদের ডেরা, কিন্তু লোচন নেই, কয়েকদিন ধরে উধাও। দেশ ছাড়েনি, কোথাও লুকিয়ে আছে। হতে পারে, আবার ডাকাতি করবে কিনা বলাও যায় না। তাহলে তোমার মতে অপেক্ষাই ভালো, তাই তো? আমার মত তো তাই। যাই হোক, মিতাকে বাহবা দিতেই হয়। সে না থাকলে প্রথমবারই শেষ হয়ে যেতাম। মেয়েটা শক্ত, পুলিশে কাজ করতে চাইলে নিতে পারি। বিয়ে না করলে ওকেই বিয়ে করতাম। আপনাদের শাস্ত্র বড় কড়া। বেদের মেয়ে বিয়ে করলে জাত যাবে। আমাদের দেখুন, ধর্মের ভেতরেই যত খুশি বিয়ে, চাইলে তালাক। আপনি কিন্তু মুশকিলে পড়বেন। কেন মুশকিলে পড়বো কেন? আর কাকে নিয়ে? এই মিতাকে নিয়ে। অমলবাবু বুঝছেন না, আমাদের অমর বাবু মিতাকে ভালোবাসেন। আমি চুপ করে রইলাম। ঠিক তখনই এক পাহাড়ওয়ালা হাঁপাতে হাঁপাতে এসে বলল, আমরা তিনজনেই থমকে গেলাম। তাহলে আবার ডাকাতি হয়েছে। এই নিয়ে 6 নম্বর ডাকাতি। ঘটনাটা ঠিক আগেরই মতোই। অমলেন্দু জমিদার কলকাতা থেকে গহনা নিয়ে ফিরছিলেন। রাতে খাবার খেয়ে রওনা দেন। রাত প্রায় 12টার সময় পালকি হাবড়ার মাঠ বেরোচ্ছে। এমন সময় কালো বড় ঘোড়া চড়ায় এক ব্যক্তি পালকি থামায়। মুখোশ পরা, হাতে পিস্তল। ভয়ে জমিদারবাবু বাক্সসহ সব গহনা দিয়ে প্রাণ বাঁচান। ডাকাত ঘোড়া ছুটিয়ে অদৃশ্য হয়ে যায়। জমিদার থানায় খবর দেন। সেখান থেকে কলকাতায় বার্তা যায়। খবর পেয়ে ফতে আলী আমাদের ডাকলেন। এক মুহূর্ত দেরি না করে আমরা রওনা হলাম। পথে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম যে একধারে এক বৃদ্ধ হেঁটে যাচ্ছেন। ভদ্রলোক চোখে দেখতে পায় না। ভদ্রলোক রাস্তা পার করে দিলাম। তারপর ফতে আলী বললেন, হ্যাঁ, খুব ভালো করেছো, এরকম ভাবে মানুষের সাহায্য করবে। কিছুক্ষণ হাঁটার পর ফতে আলী আবার বলল, আমরা পৌঁছানোর আগেই ডাকাত 20 ক্রোশ দূরে। হতে পারে, তবে এবার হয়তো ভিকরাজকে ধরতে পারবো। কিভাবে? ওরা আগের নিয়মেই চলবে। ডাকাতি করে গহনা কাছে কোথাও পুঁতে রাখবে, তারপর কোথাও সংকেত রেখে যাবে। এবার আর ঘটির নিচে নয়। নতুন কৌশল নিয়েছে হয়তো, তবে গহনা তো আর দূরে নিয়ে যায় না। ঘোড়া ছেড়ে ভদ্রলোক সোজা চলে যায়। তারপর ভিকরাজ এসে জহরতটা তুলে নেবে। এত সাহস! না এলে অন্য কেউ আসবে, ছদ্মবেশেও আসতে পারে। তাহলে কি করব? মাঠ ঘিরে পাহারা দিতে হবে।
মাঠ বিশাল, তবু ফল হবে কি? যতই হোক সব রাস্তা বন্ধ করতে হবে, তবে অন্তত ঘোড়াটা কাছেই আছে। ঘোড়া যোগায় কে? আমার সন্দেহ লোচন। মুর্শিদাবাদে তার সাদা বড় ঘোড়া দেখেছি। ডাকাত তো কালো ঘোড়ায় আসে। রং পাল্টাতে আর কতক্ষণ? আরেকটা প্রশ্ন, ভিকরাজ গয়না ভেঙে জহরত নেয় কেন? ঘোড়া নিয়ে গেলে ধরা পড়ার ভয়, আর আলাদা করলে নিরাপদ। কিভাবে? তার দোকানে একটা মোটা লাঠি ছিল, মনে হয় ফাঁপা। তার ভেতরে জহরত লুকিয়ে আনে। তোমার বুদ্ধি আছে, তবে কথাটা পাগলামি। দেখবেন ঠিকই হবে। এভাবে কথা বলতে বলতে হাবড়া থানায় পৌঁছলাম। সেখান থেকে লোক নিয়ে মাঠে গেলাম। তখন হাবড়া শহর হয়নি, গঙ্গার ধারে কিছু বসতি আর তারপর বিস্তীর্ণ মাঠ। মাঝখানে একটা বিশাল বটগাছ, সেখানেই ডাকাতি। কিন্তু আমরা পৌঁছে দেখলাম সেখানে কেউ নেই। চারিদিক ঘিরে পাহারা বসালাম, খাল, ডোবা, ঝোপ, সব জায়গাতেই লোকজন লুকিয়ে রইল। ভোরের দিকে আমি আর দারোগা সাহেব থানায় ফিরলাম। তিনি ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন। অনেকক্ষণ পর এক বেহারা দৌড়ে এসে বলল, আপনাকে ডাকছেন? কে? যিনি পালকিতে আছেন। আমি এগিয়ে গেলাম। দেখলাম যে ভেতর থেকে দরজা খুলে একজোড়া বলয় পরা হাত আমাকে ইশারা করছে। হাতের গড়ন এত কোমল ও সুন্দর যে বলয় না থাকলেও বুঝতাম যে তিনি একজন সুন্দরী মহিলা। পালকি থেকে কেউ আমাকে ডেকেছে, আর এটা শুনে আমি আরও বিস্মিত হলাম। কাছে গিয়ে দেখলাম মনিয়া বাইজি। আমি বললাম, আপনি এখানে? আমরা কোথায় নেই বলুন দেখি, এখন কলকাতায় এসেছি। কাল আন্দুলের রাজবাড়িতে মজলিস ছিল। আপনি এখানে কেন? আপনাকে দেখেই তাই পালকি থামালাম। আমি গত রাতের ডাকাতের কথা বলতেই সে শিউরে উঠল। তাহলে ডাকাত এখনো ধরা পড়েনি? ভাগ্যিস আমি কাল ফিরিনি, নইলে সব গয়না নিয়ে যেত। ফিরলে তাই হতো। ভগবান রক্ষে করেছেন, তবে আপনি এখন সেই ডাকাতের পিছু নিয়েই আছেন। ওকে ধরবো বলে প্রতিজ্ঞা করেছি। একদিন বড় বাজারে আমার বাড়ি আসবেন, নাম বললে সবাই দেখিয়ে দেবে। মনে নেই, নীলরতন বাবুর বাড়িতে বাজি ধরেছিলাম। আপনি এ ডাকাত ধরতে পারবেন না। কেন? এখনও তো আমি হার মানিনি। সে হেসে দরজাটা বন্ধ করলো, পালকি করে চলে গেল। আমি গঙ্গার দিকে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর থানায় ফিরছি, এমন সময় দেখলাম কেউ একজন দৌড়ে আসছে। অবাক হয়ে বললাম, আরে তুমি এখানে? কি হয়েছে? আপনার খোঁজেই এসেছি। অমূল্যবাবুর বাড়িতে শুনলাম আপনি নাকি এখানে। কেন? কাল এখানে ডাকাতি হয়েছে। হ্যাঁ, ঠিক সেই রকমই। আমি এখন সব জেনেছি। কি জেনেছো? ডাকাত কে জানি না, তবে লোচন তার সাদা ঘোড়া রং করে কালো করেছে। কাল রাতে চন্দননগরের জঙ্গলে দেখেছি। কয়েকদিন তো সে গাটাখা দিয়েই ছিল। ডাইনিটাকে নিয়ে সেই ঘোড়া নিয়ে গেল। আমি লুকিয়ে পিছু নিলাম। জঙ্গলে লোচন ঘোড়া রং করে কালো করলো, তারপর নিয়ে বেরিয়ে গেল। তাহলে লোচনই ডাকাত? না, সে অন্য কাউকে ঘোড়া দিয়ে ফিরে এলো। তাহলে এখনো জঙ্গলে? মিতার কথা শুনে আমি বুঝলাম যে মিতার খুব কষ্ট হয়েছে। না, আমি ডেরায় ফিরে যাই। সারা রাত ঘুমোতে পারিনি। তোমার কি খুব কষ্ট হয়েছে? না, সকালে বিকরাজ ডেরাতে এসেছিল। ধরিয়ে দিলে না কেন? ছদ্মবেশে এসেছিল, বুড়ি সেজে। কপালের দাগ দেখেই চিনেছি। তাহলে ঠিক বুড়ি সেজে জহরত নিতে আসবে। আমি খবর দিতে এসেছি। খুবই ভালো করেছ। সে চলে গেল। আমি ফতে আলীকে খবর দিতে থানায় ফিরলাম। সব শুনে ফতে আলী বললেন, মিতাকে পুলিশে নিলে ভালো গোয়েন্দা হবে। এখনো দেরি করা ঠিক নয়, এখনই পাহারা দিতে হবে। এত তাড়া কেন? সে তো রাতে আসবে। না, দিনেই আসবে। নৌকোয় আসছে, ভাটা চলছে, 2 ঘন্টার মধ্যেই পৌঁছবে। আমি বুঝিয়ে বললাম যে রাতে আসবে বলে সে ধোকা দিয়েছে। আমরা রাতেই অপেক্ষা করব ভেবে সে দিনে এসে কাজ ছেড়ে ফেলবে। দারোগা শেষে রাজি হলেন। আমরা ঝোপে লুকিয়ে রইলাম। 2 ঘন্টা কেটে গেল। মশাতে তিনি বড্ড বিরক্ত। উফ, এমন ঝামেলা আর পড়িনি। হঠাৎ দেখি এক বুড়ি লাঠি ঠেকিয়ে মাঠে ঠুকছে। আমি বললাম, ওই তো। তোমার মাথা গেছে নাকি?
ওই বুড়ি ভিকরাজ? বুড়ি সেজে এসেছে। বুড়িটা গাছতলায় বসলো, আঁচল পেতে কি যেন করছিল। আমি ফিসফিস করে বললাম, এ তো গর্ত খুঁড়ছে। না, বিশ্রাম নিচ্ছে। এখন ফতে আলীর চোখে ধুলো। হ্যাঁ, বুড়ি দৌড় দিল। আমরা পিছু নিলাম। চারিদিক থেকে পুলিশ ঘিরে ফেলল। তাকে পিছমোড়া করে বেঁধে থানায় নিয়ে চলা হলো। কিন্তু সে একটা কথাও বলল না। কাপড় দেখে গাছতলায় বসে ভিকরাজ বৃদ্ধার বেশে গর্ত খুঁড়ে একে একে গহনা বের করে জহরত আলাদা করে মাটিতে পুঁতছিল। দারোগা সাহেব একটু ধমকে সুরে বললেন, ভাই ভিকরাজ, এখন বাবু সব খুলে বলো দেখি। আর বেশি কি হবে? ডাকাতিগুলোর জন্য যাবজ্জীবন যাবে। খুলে বলো, খুলে বলো। বাঁধন। কি বলবো? আমি কি জানি? বদমাস, এখন আমায় চিনিস নে? কি বলবো? কোন মহাপ্রভু এ মতলব বের করেছিল? মতলব আমার স্বীকার করছি। ডাকাতি করে কে? ভিকরাজ চুপ করেছিল, মুখে একটাও টু শব্দ করছিল না। ফতে আলী ধমক দিল, বল আগে, তাড়াতাড়ি বল বলছি। ডাকাতকে, নাহলে বুঝতেই পারছিস আমি কি করতে পারি। ভিকরাজ কোনো কথা বলল না। ফতে আলী আবার চিৎকার করলেন, বেটা চোর, বল বল এই ডাকাতকে। তবুও ভিকরাজ কথা বলল না। আমি দেখলাম যে দারোগা সাহেব প্রায় রাগে উন্মত্ত হয়ে উঠেছেন। ভিকরাজ, আমরা কিন্তু সব জেনেছি। লোচন যে সাদা ঘোড়ায় রং করিয়ে দিত তাও আমরা জানি। এখন গোলমাল না করে সেই রং করা ঘোড়া চড়ে কে ডাকাতি করতো এটা বলো, নাহলে কিন্তু মার খেয়ে মরবে। কেবল মার? হ্যাঁ, হার এক জায়গায়, মাস এক জায়গায় করে ছাড়বো। এই শালাকে মালখানা নিয়ে যা তো। যখন ধরা পড়েছে তখন আর উপায় কি? লোচন ডাকাতি করত, সে ডাকাতি করে ঘোড়ায় চড়ে পালাতো, এক জায়গায় গহনাগুলো পুঁতে রেখে যেত। সেই বেটা ডাকাতি করে? তা আমি অনেকদিন থেকেই জানি। আমি কিন্তু বুঝলাম যে ভিকরাজ মিথ্যে কথা বলছে, অত্যাচার এড়াতেই লোচনের নাম করছে। কুঞ্জ বলেছিল যে ঘোড়া কাউকে দিয়ে লোচন ফিরে এসেছিল। সে সারা রাত জঙ্গলে লুকিয়েছিল। ফতে আলী লোচনকে চোর ডাকাত ভেবে খোঁজ করতে লাগলেন, কিন্তু কোনো সন্ধানই পেলেন না। বেদেরা এখন চন্দননগরের মাঠেই আছে, কিন্তু তারা কেউই লোচনের খবর দিতে পারল না। সে অনেক দিন ধরে নিরুদ্দেশ। ফতে আলী বেদেদের কথা বিশ্বাস করলেন না। তিনি তাদের ওপর কড়া নজর রাখলেন, কিন্তু লোচনের কোনো খোঁজই মিলল না। তাকে ধরতে না পেরে ফতে আলী দারোগা প্রথমে হতাশ হয়ে পড়লেন। আমি একদিন অমূল্যকে সব খুলে বললাম, যে কারণে লোচনকে ডাকাত মনে করি না তাও বললাম। অমূল্য শুনে বলল, তাহলে আকাট ফতে আলী শুধু ধাঁধাই ঘুরছে? হ্যাঁ, মহা ধাঁধায়। কুঞ্জ সারা রাত লোচনকে পাহারা দিয়েছিল। 8 ঘন্টা মাত্র সে চোখের আড়াল হয়েছিল। লোচন ঘোড়া নিয়ে কাউকে দিয়ে এসেছিল। 8 ঘন্টা সে চন্দননগর থেকে এসে হাবড়ার মাঠে ঢুকে চুরি করে আবার চন্দননগরে ফিরতে পারে না। তা তো নিশ্চয়ই নয়। তাহলে হাবড়ার ডাকাতি লোচন করেনি? তার পক্ষে অসম্ভব। এজন্যই বলি, সে শুধু ডাকাতকে ঘোড়া দিত, আর ডাকাতি করত অন্য লোক। সে কিছুতেই লোচন নয়। তাহলে তুমি করতেটা কি চাও? এই ডাকাতটাকেই ধরতে হবে। কেমন করে? লোচন নেই, কিন্তু লোচনের ঘোড়া বেদেদের দলেই আছে। সেই দলে লোচনের বিশ্বাসী সেই বজ্জাত মেয়েটাও রয়েছে। এখন সে অনায়াসেই ঘোড়া ডাকাতের কাছে পৌঁছে দিতে পারে। তা অবশ্য পারে। আর তাহলে ডাকাত আগের মতো ঘোড়া পেতে পারে। সুতরাং সে ডাকাতি ছাড়বে না, আবার করবে। এসব কাজ একবার করলে কিন্তু সহজে ছাড়া যায় না। তাহলে তোমার বিশ্বাস লোকটা আবার ডাকাতি করবে? নিশ্চয়ই করবে। এখন মারোয়ারি নেই, গয়নাটা তাহলে বেচবে কে? মারোয়ারির ভাবনা কি? একজন গেছে, আর একজন সে ইতিমধ্যেই হয়তো জুটিয়ে নিয়েছে। তুমি যা বলেছ সম্ভব বটে। চন্দননগরের কাছেই নিশ্চয়ই আবার শীঘ্রই ডাকাতি হবে। কেন? বেদেরা এখনো সেখানে আছে, সুতরাং ঘোড়াটাও সেখানে। চন্দননগরের 7 ক্রোশের মধ্যে সে আবার ডাকাতি করবে। তুমি করতেটা কি চাও? আমি এই ডাকাত ধরার জন্যই একটা ফাঁদ পাততে চাই। খুলে বলো। আমরা দুজন কোনো বড় জমিদার সেজে অনেক রাতে পালকি করে একই পালকিতে দুজন যাব, আর আগে থেকে রটিয়ে দেব যে অমুক দেশের পাহারাদার হুগলির সাহেবদের সঙ্গে দেখা করতে আসছেন, সঙ্গে অনেক জহরত আনছেন।
নিশ্চয়ই একথা ডাকাতের কানেও পৌঁছবে, আর তখনই সে আমাদের আক্রমণ করবে। তখন দেখা যাবে। তাহলে তুমি মনে করো তাকে ধরতে পারবে? আমার তো এটাই বিশ্বাস। সব যদি ঠিক হয় তাহলে তাকে নিশ্চয়ই ধরতে পারবো। তাহলে কবে থেকে শুরু করবে? আমি তোমার সঙ্গে যেতে প্রস্তুত। তোমায় সবই বলবো, আগে একবার চন্দননগরে গিয়ে বেদেদের ডেরাটা দেখে আসি। বেদেদের ডেরা না কুঞ্জ? তুমি তো আমার বিশেষ বন্ধু, তোমার কাছে কিছুই গোপন করব না। সত্যিই কেমন যেন আমি তাকে ভালোবেসেছি। তবে কুঞ্জ বেদে নয়। শুনেছি বেদেরা অনেক সময় মেয়ে চুরি করে। এ হচ্ছে তেমনই চুরি করা এক মেয়ে। তাকে দেখেই আমার একটা কথাই মনে হয়েছিল। কি? না, হয়তো ভুল, তা নয়। কি আমায় বলো। আমার এক আত্মীয়ের মেয়ে অনেক দিন আগে হারিয়ে যায়, বুঝলে? তখন তার বয়স ওই 2 বছর কি 2.5 বছর। তাকে প্রথম দিন দেখেই মনে হয়েছিল যেন সেই মেয়েটা। কেন এমন মনে হলো? তার স্ত্রীর সঙ্গে কুঞ্জের বেশ মিল আছে। তিনি কে? ওহো, এত ব্যস্ত হইও না। কুঞ্জ যদি সত্যিই তার মেয়ে হয় তবে তুমি কুঞ্জকে অনায়াসেই বিয়ে করতে পারো। তোমার আত্মীয়টির নাম কি? তার নাম আনন্দ কুমার বসু। সুতরাং তা যদি হয় তবে আমি কুঞ্জকে বিয়ে করতে পারি। ভালোবাসা কি জিনিস যে কখনো বাসেনি সে তো আর বুঝবে না। আমি আর কিছু না বলে সরে গেলাম। অন্তিম পর্বটি 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।